আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে অধ্যায় 4-এর 5 নাম্বার ক্লাস শুরু করব। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও। যদি সাউন্ড ঠিক থাকে তাহলে তো ভালো, আর যদি সাউন্ড ঠিক না থাকে তাহলে আরো ভালো। ঠিক আছে, ভেরি গুড। চলো আমরা তাহলে পড়াশোনা শুরু করি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আমার চুল এরকম হয়ে আছে কেন? কি ব্যাপার? আজকে না অপূর্ব দাদার ক্লাস নেওয়ার কথা ছিল। হ্যাঁ, দাদার ক্লাস নেওয়ার কথা ছিল। দাদা তোমাদের আবার শুক্রবার থেকে ক্লাস নেবে, ঠিক আছে? অপূর্ব ভাইয়া এখন হচ্ছে তোমাদের ওই যে 25 ব্যাচের অধ্যায়গুলা শেষ করছেন আর কি। তো ভাইয়ার আজকের ক্লাস শেষ হয়ে গেলে 25 ব্যাচ শেষ। তো এরপরে হচ্ছে ভাইয়া শুধু তোমাদের, আর তোমরা শুধু ভাইয়ার। বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা কিছু থিওরি নিয়ে আলোচনা করব, বুঝছো? এবং থিওরিগুলা দেখবা যে এত ভালো যে তোমার কাছে ভাল লাগবে। মজার মজার কিছু থিওরি আছে, বুঝছো? মজার মজার কিছু থিওরি আছে। সবাই যারা যারা এখনো জয়েন করো নাই তারা জয়েন করে ফেলো। তোমাদের এলাকায় শীত কেমন? কালকে কলেজে ভেক্টর আর গতিবিদ্যার উপরে ক্লাস টেস্ট আছে, দিবা? ক্লাস টেস্ট দিবা? দাদা মনে হয় বিয়ে করতেছেন। হ্যাঁ, করতেও পারে, জানি না। জিজ্ঞেস করো দাদাকে যে দাদা কি ব্যাপার, এত দেরি করে আসলেন, কাহিনী কি ঘটায় ফেলছেন কিনা। কলেজে নিউটনিয়ানের উপর সিটি, এগুলা থাকবেই। হ্যাঁ, এগুলা থাকবেই। এগুলা নিয়ে এত প্যারা খেও না। কলেজে আসবে, স্যারের প্রশ্ন করার দরকার, স্যার প্রশ্ন করবে। তোমার না পারার দরকার, তুমি না পারবা। অসুবিধা কি? ভাই অপার ভাই এখনো ক্লাস নেয় না কেন? অপার ভাইয়ের ট্যাগ দাও, ট্যাগ দিয়ে বলো ভাই আপনি ক্লাস নেন না কেন, খালি ফাঁকি দেন, আমাদের ক্লাসে আসেন না। অপার ভাই বলছে তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা শেষ করে দিবে ইনশাল্লাহ। ভাইয়া শীত লাগছে নাকি? না, শীত লাগছে না। ঠিক আছে, চলো আমরা শুরু করি। সবাই খাতা কলম বের করো, সবাই খাতা কলম বের করো। আমরা আজকে প্রথমে আগে যা কিছু দিয়ে পড়াশোনা শুরু করতে চাই সেইটা হচ্ছে ভরবেগ, ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে,
ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ব, কিন্তু তার আগে আমরা আরেকটা টপিক একটু দেখে নিব। সেটা হচ্ছে ঘাত বল এবং বলের ঘাত। ঘাত বল এবং বলের ঘাত, ঠিক আছে? সো তোমরা এখন একদম কমেন্ট বন্ধ, যা কিছু খাতায় লিখব তাই তাই লিখবা, ঠিক আছে? 4 নাম্বার ক্লাস কি করা থাকা লাগবে? ভাই এই ক্লাসগুলো সিকোয়েন্সিয়ালি করলে ভালো, ঠিক আছে? সিকোয়েন্সিয়ালি করলে ভালো। ওকে, চলো। সো আমরা দেখি, প্রথমে আসো বলের ঘাত, বা প্রথমে আসো ঘাত বল। ঘাত বল জিনিসটা কি আগে সেটা দেখি। ঘাত বল জিনিসটা কি? ঘাত বল, দেখো ঘাত বল হচ্ছে খুবই অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য উচ্চমানের যে বল প্রযুক্ত হয়, উচ্চমানের যে বল প্রযুক্ত হয় তাকে আমরা বলি ঘাত বল। তো ঘাত বল হচ্ছে একটা টাইপের বল আর কি। এটার একক কি? একক নিউটন। এটা একটা কাইন্ড অফ ফোর্স। এখন মূলত ঘাত বলের এক্সাম্পল কি? ঘাত বল থেকে আমাদের খুব বেশি প্রশ্ন আসে না, মূলত বলের ঘাত নামে আরেকটা টপিক আছে, ওইখান থেকে বেশি প্রশ্ন আসে। ঘাত বল মূলত দেখো খুব অল্প সময়ের জন্য উচ্চমানের যে বল প্রযুক্ত হয়। যেমন ধরো বোলার বল করলো, ব্যাটসম্যান যখন বলটাকে পিটাইলো, সেই সময় বলের সাথে ব্যাটের যে সংযুক্ত হওয়ার কালটা, যেইটুকু সংঘর্ষকালীন সময়, সেই সময়টা কিন্তু অনেক অল্প থাকে। কিন্তু ওই অল্প সময়ে হিউজ মানের একটা বল কিন্তু, ফোর্স কিন্তু ওই বলের উপরে প্রযুক্ত হয়। আবার তুমি চিন্তা করো, ধরো তুমি টেবিল টেনিস খেলছো। টেবিল টেনিস খেলার সময় যখন ওই পিং পং বলটা কাছে আসে, সেই সময় ব্যাট দিয়ে যদি তুমি একটা বাড়ি দিলা, খুবই অল্প মুহূর্তের জন্য কিন্তু একটা হিউজ মানের ফোর্স ওই পিং পং বলের উপরে কাজ করে। এই ধরনের বলগুলাকে আমরা বলি ঘাত বল। এই ধরনের বলগুলাকে আমরা বলি ঘাত বল। আমাদের বলের ঘাত নামে আরেকটা টপিক আছে। ঘাত বল তাহলে কি? ঘাত বল কিছুই না, এটা জাস্ট এক ধরনের ফোর্স। ঘাত বলটা হচ্ছে সিম্পলি এক ধরনের ফোর্স। আমাদের যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত, দেখো বলের ঘাত, দেখো নামটা শুনে বুঝতে পারছো এটা কিন্তু কোনো বল না, বলের ঘাত। অর্থাৎ বল সম্পর্কে কোনো একটা এক্সট্রা ইনফরমেশন হয়তো বা আমাদেরকে দিবে, বা বলের কোনো একটা প্রপার্টিস বা বৈশিষ্ট্য সম্পর্কে আমাকে হয়তো বা এটা বলবে। দেখো বলের ঘাত এর ডেফিনেশনটা হচ্ছে বল এবং তার ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। কি বললাম? যে কোনো একটা বল এবং এই বলটা যতটুকু সময় ধরে কাজ করছে, এই বল এবং তার ক্রিয়াকালের গুণফলকে আমরা বলছি বলের ঘাত। বলের ঘাতকে যে দিয়ে প্রকাশ করা হয়। এবং দেখো আমাদের সময় একটা স্কেলার, বল একটা ভেক্টর, একটা ভেক্টরের সাথে একটা স্কেলারকে গুণ দিলে কিন্তু গুণফলটা কি হয়? একটা ভেক্টর হয়। একটা ভেক্টরের সাথে একটা স্কেলারকে গুণ দিলে গুণফল ভেক্টর হয়। তাহলে বলের ঘাত এটাও কিন্তু একটা ভেক্টর রাশি, এটা অবজেক্টিভ আসে। বলের ঘাতের একক কি? বলের ঘাতের একক হচ্ছে দেখো নিউটন। বলের একক নিউটন, আর সময়ের একক কি? সেকেন্ড। একটু যদি নিউটনটাকে ভাঙাই তাহলে আসে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড। তাহলে আসে কত? কেজি মিটার পার সেকেন্ড। দেখো এই এককটা কিন্তু আমাদের পরিচিত। এটা কি? ভর ইন্টু বেগ না? এই যে কেজি হচ্ছে ভর, মিটার পার সেকেন্ড হচ্ছে বেগ। সো তাহলে এই বলের ঘাতের সাথে কিন্তু ভর বেগের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? আমরা জানি বল সমান সমান কি লেখা যায়? ভর বেগের পরিবর্তনের হার। বল ইন্টু ভরবেগ ইন্টু যে সময়,
জাস্ট দুই পাশে যদি ডেল্টা টি দিয়ে গুণ দেই তাহলে কিন্তু এখানে আসছে দেখো ডেল্টা পি। আমরা কিন্তু এই যে বল এবং তার যে ক্রিয়াকালের গুণফল এই দুইটাকেই কিন্তু আমরা বলছিলাম আমাদের বলের ঘাত। বল এবং তার ক্রিয়াকালের গুণফল এটাকেই কিন্তু আমরা বলছিলাম কি বলের ঘাত। এবং এই বলের ঘাত সমান সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। এখন ভাইয়া ভরবেগের পরিবর্তন, ভাই এই সূত্র তো আমরা আগেই দেখছি, এই যে সূত্র এটা তো আমরা আগেই দেখছি। তো ভাই খালি খালি এরকম ঢং করার কি দরকার যে আমরা একবার এই সূত্র পাইছি, এটাকে বলছি বল, এটারে বলছি ভরবেগের পরিবর্তন, এটারে বলছি সময়, খেলা শেষ করে দেন না। খালি খালি আবার এই এফ এর সাথে ডেল্টা টি দিয়ে গুণ দিয়ে নতুন একটা রাশি বাইর করলেন, এটার দরকারটা কি ছিল? সো প্রশ্নটা বুঝছো যে আমার তো এখানেই কাহিনী শেষ। এফ ইজ ইকুয়ালস টু ডেল পি বাই ডেল টি, নিউটনের যে সেকেন্ড ল সেখান থেকে তো এটা আসলোই। তাহলে আবার খালি খালি এই এফ এর সাথে ডেল্টা টি কে গুণ দিয়ে আমরা একটা নতুন রাশির উদ্ভাবন করলাম, এটার নাম দিলাম, এটা সুন্দর বললেই হতো ভরবেগের পরিবর্তন, তা না বলে আমরা নতুন একটা নাম দিলাম বলের ঘাত। এই জিনিসটা কেন? হুদাই ঢং না, হুদাই ঢং না, এটা আসলে আমাদের কি কাজে লাগে সেটা আমরা কয়েকটা আইডিয়া দিলে বুঝতে পারবা। দেখো, মূলত যখন আমরা ভরবেগের পরিবর্তনটা বলি, এটা তো এখানে লিখলামই, একটু আগাই নেই, তারপর আমি ওইটার উত্তর দিচ্ছি। দেখো, ডেল্টা পি সমান সমান কি লেখা যায়? আমরা সব সময়ের জন্য বলছি যে কোনো কিছুর পরিবর্তন মানে কি শেষ মাইনাস আদি, অর্থাৎ এখানে হবে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এটাকেই আমরা বলছি বলের ঘাত। এইটাকেই আমরা বলছি বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত। এখন একটা কাহিনী খেয়াল করো, আমাদের একই উচ্চতা থেকে মনে করো একটা হাঁসের ডিম, কি একটা হাঁসের ডিম, খাইছো কখনো হাঁসের ডিম? এই যে এটা হলো একটা সুন্দর ঝা চকচকে হাঁসের ডিম। তো এই হাঁসের ডিম, এই দুইটা হাঁসের ডিম ধরো একই উচ্চতা থেকে আমি ফেলবো, বুঝছো? একই উচ্চতা থেকে ফেলবো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটাকে আমি ফেলবো হচ্ছে ধরো একটা খুব পাথরের উপরে, একটা ইটের উপরে, আমরা এটাকে ফেলবো না, একটা লাল ইট দেই, দেখতে সুন্দর লাগবে, লাল ইটের উপরে আমরা এটাকে ফেলবো। আর আরেকটাকে আমরা ফেলবো হচ্ছে ধরো কিসের উপরে, ধরো বালুর উপরে ফেলবো, বালুর স্তূপ আছে এখানে, বালুর স্তূপের উপরে এই ডিমটাকে আমরা ফেলবো, এখন যখন দুইটা একই উচ্চতা থেকে এদের উপরে পড়বে, বুঝছো? একই হাইট থেকে যখন এই ডিমটা এইটার উপরে এসে পড়বে, তখন বলো তো পড়ার ঠিক আগ মুহূর্তে মানে এখানে হিট করার ঠিক আগ মুহূর্তে তাদের দুইটারই শেষ বেগ কি একই রকম হবে না? বলো তো, শেষ বেগ কি একই রকম থাকবে না? কারণ স্থির অবস্থা থেকে দুইটা বস্তুকে যদি একই সময় ছেড়ে দাও তাহলে তারা কিন্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে এবং তাদের সময়ের সাথে বেগ সমানুপাতিক। তো তাহলে নির্দিষ্ট সময় পরেই তারা পড়বে এবং তারা একই বেগ অর্জন করবে। v স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gh, আদিবেগ শূন্য, তাহলে √2gh হবে তাদের দুজনের বেগ। এখন কাহিনী হচ্ছে, বলো তো, যখন এই দুইটা বল একবার এই শক্ত ইটের উপর এসে পড়লো, আরেকবার এটা বালুর উপর এসে পড়লো, বলো তো প্রথমে এটার যে ভরবেগ ছিল সেটাকে আমি মনে করলাম পি ইনিশিয়াল, এবং এটারও শুরুতে যে ভর ছিল সেটাকে আমি বললাম পি ইনিশিয়াল। দুইটারই আদি ভরবেগ হচ্ছে পি ইনিশিয়াল। এখন বলো তো যখন এটা ধাক্কা খাবে তখন বলো তো এই দুইটা ডিমের ফাইনাল অবস্থা কি আসলে একই রকম হবে? দুইটা ডিম একবার ইটের উপরে পড়ছে, আরেকটা হচ্ছে বালুর উপরে পড়ছে,
সো ইটের ওপরে যেটা পড়ছে সেটা কি ভেঙে যাবে না? ইটের ওপরে যেটা পড়ছে সেটা কিন্তু কুসুম টুসুম বাইরে হয়ে যাবে, এই ডিমটা কিন্তু ভেঙে যাবে। তাহলে তাহলে এই ডিমটা যদি ভেঙে যায়, দেখো ডিমের ফাইনাল যে ভরবেগ, ফাইনাল ভরবেগ তো শূন্য হয়েছেই, এবং আমরা একটা অবজারভেশন দেখলাম যে এখানে কিন্তু ডিমটা আসলে ক্র্যাক করে গেছে, ডিমটা ফেটে গেছে, ভেঙে গেছে। কিন্তু এইখানেও যখন এটা নিচের দিকে পড়লো, ডিমটা যখন বালুর উপর এসে পড়লো, বালুর উপর এসে পড়ার পরেও কিন্তু এটা থেমে যাবে, এটারও কিন্তু ফাইনাল যেই ভরবেগ সেটা হবে শূন্য। কিন্তু বলতো এইখানে ডিমটা ভেঙে যাবে, কিন্তু বালুর উপরে পড়লে সেটা কিন্তু নাও ভাঙতে পারে। বালুর উপরে যদি পড়ে এটা কিন্তু নাও ভাঙতে পারে। বা তুমি বালু না দিয়ে একটা বালিশ চিন্তা করো, যে উপর থেকে একটা বালিশের উপরে পড়ছে। সো বালিশের উপরে যদি পড়ে তাহলে কিন্তু দেখা যাবে যে ডিমটা হয়তোবা ফাটতেছে না, কিন্তু যদি এর উপরে পড়ে তাহলে কিন্তু এটা ফেটে যাবে। সো এখন কথা হচ্ছে যে কেন একটা ফাটলো, কেন একটা ফাটলো না? দুইটারই তো ভরবেগের পরিবর্তন একই রকম। এই ডিমটারও একই রকম ডিম, দুইটার ভরটর সব কিছু সেম ছিল। এইটার ভরবেগের পরিবর্তন যা হয়েছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এরও ভরবেগের পরিবর্তন এক্স্যাক্টলি তাই হয়েছে। দুইটার ভর সেম, আদিবেগ সেম ছিল, তারপর ধাক্কা খাওয়ার পরে সবগুলা শেষ বেগ শূন্য হয়ে গেছে। তাহলে ভরবেগের পরিবর্তন তো সবার সেম। তাইলে দেখো আমরা এখানে যদি সেই বলের ঘাত হিসাব করি, বলের ঘাত হিসাব করি, বলো তো ভাইয়া বলের ঘাত দুইজনের জন্য কি আলাদা না একই রকম? বলের ঘাত দুইজনের জন্য কি আলাদা নাকি একই রকম? এফ ইন্টু ডেল্টা টি, এবং মানে বলের ঘাত সমান সমান এফ ইন্টু ডেল্টা টি। তো দুইটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, যেহেতু এফ ইন্টু ডেল্টা টি মানে ভরবেগের পরিবর্তন, দুইটারই যেহেতু ভরবেগের পরিবর্তন সেম, তাহলে বলো তো দুইটারই আমাদের এফ ইন্টু ডেল্টা টি এর মান সেম হবে না? দুইটারই কি আমাদের এফ ইন্টু ডেল্টা টি এর মান সেম হবে না? সেম হবে। এখন কথা হচ্ছে ভাই দুইটা সেম হইলো ভালো কথা, তাহলে একটা ফাটলো আর একটা ফাটলো না কেন? কারণ দেখো কারণটা লুকায় আছে এই গুণফলের মধ্যে। দেখো দুইটা সেম হলেও যখন এটা ইটের ওপরে পড়ছে তখন এর শেষ ভরবেগ বা এর ভরবেগের পরিবর্তনটা খুবই 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 অল্প সময়ের মধ্যে হয়েছে। ডেল্টা টি এর মান খুবই অল্প ছিল। সো ডেল্টা টি এর মান খুবই অল্প হওয়ায় যদি বলের ঘাত সেম রাখতে হয় তাহলে বলো তো এই এফ এর যে ভ্যালুটা সেটা কি হিউজ হইতে হয়েছে না? তার মানে ওই ডিমের উপরে প্রযুক্ত বল কিন্তু অনেক বেশি হতে হয়েছে, কারণ যেহেতু শক্ত একটা জায়গা ওখানে কিন্তু সাথে সাথে ডিমটা শেষ ভরবেগ শূন্য হয়ে গেছে। তাহলে শেষ ভরবেগ যদি হঠাৎ করে শূন্য হয়ে যায় তাহলে ডেল্টা টি এর মান কিন্তু খুবই কম এবং এফ এর মান কিন্তু অনেক বেশি। সো অধিক বল প্রযুক্ত হওয়ার কারণেই কিন্তু এই ডিমটা ফেটে গেছে। আর এই যে ডিমটা, সেই ডিমটা কেন অক্ষত আছে? কারণ হচ্ছে আমরা যদি আবার সেই এফ ডেল্টা টি নেই তাহলে দেখো এটা কিন্তু আস্তে আস্তে ভরবেগের পরিবর্তনটা হয়েছে, ভরবেগের পরিবর্তনটা অনেক আস্তে আস্তে হয়েছে। তার মানে কি টাইমটা লাগছে বেশি। সো টাইম লাগছে বেশি, কিন্তু ওর ওপর ফোর্স কাজ করছে একটু সহায় ফোর্স কাজ করছে, একটু আস্তে আস্তে ফোর্সটা কাজ করছে, মানে অনেক বেশি মানে অল্প পরিমাণ ফোর্স কাজ করছে আগেরটার তুলনায়। সো এই কারণে এই ডিমটা কিন্তু ফাটে নাই, যদিও দুইটার ভরবেগের পরিবর্তন একই রকম। আবার আরেকটা জিনিস দেখো, তোমরা এরকমটা দেখছো যে যখন ওই যে উপর থেকে একটা বল তুমি ধরতে চাও, ক্যাচ ধরবা, তো তখন যদি হাতটাকে একদম স্টিফ করে রাখো, তখন উপর থেকে যখন বল এসে নিচের দিকে পড়ে তখন কিন্তু হাত যদি শক্ত করে রাখো, যদি বল কোনোভাবে ধরতেও পারো তাহলে কিন্তু হাতে প্রচুর ব্যথা লাগে। কিন্তু তুমি যদি ওই বলটাকে ধরার সময় একটু পিছনের দিকে টান দাও তাহলে কিন্তু ধরতে অতটা বেশি ব্যথা লাগে না। এর কারণটা কি? কারণ হচ্ছে যখন তুমি খুব হাত শক্ত করে আসো এবং সাথে সাথে বলটাকে থামায় দিচ্ছ তখন কিন্তু ওই ভরবেগের যে পরিবর্তনের সময়টা নিচ্ছ অনেক কম। তো সময়টা অনেক কম নেওয়ার কারণে ওই প্রযুক্ত বল দেওয়া লাগছে অনেক বেশি, যার কারণে প্রতিক্রিয়া বল হিসেবে তোমার হাতেও অনেক ব্যথা লাগছে। আর অন্যদিকে যখন বল ক্যাচ ধরার সময় পিছনের দিকে হাত টান দিছো তখন কিন্তু বলের ওই ভরবেগের পরিবর্তনটা করার জন্য
ক্রিকেট বলের ওই ভরবেগের পরিবর্তনটা করার জন্য তুমি অনেক লম্বা সময় দিছো। সো টাইম যখন বেশি দিছো তখন ফোর্স কিন্তু কম কাজ করছে। সো অনেক সময় মনে হয় হাতে ব্যথাই লাগলো না, আস্তে করে ধরে ফেললাম। বুঝতে পারছো? তাহলে মুস্তাফিজও ফিজিক্স পড়ছেন না? পড়তে পারে, কিন্তু এটা তো প্র্যাকটিক্যালি আমরা দেখি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আরেকটা এক্সাম্পলে যাই। মনে করো আমাদের কাছে দুইটা গাড়ি আছে, দুইটা গাড়ি আছে একদম সমান সমান, মনে করো সমান সমান ভরের দুইটা গাড়ি, একদম সিমিলার দুইটা গাড়ি। বুঝতে পেরেছো? একদম সিমিলার দুইটা গাড়ি। এই সিমিলার দুইটা গাড়িতে আমরা কি করলাম, মনে করো পিছন দিয়ে আমরা হচ্ছে রকেটের মতো জ্বালানি নির্গমন করব। বুঝছো? পিছন দিয়ে আমরা হচ্ছে রকেটের মতন জ্বালানি নির্গমন করব। এই যে এই দিক দিয়ে আমরা হচ্ছে কি বের করব, জ্বালানি নির্গমন করব। এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট সাইড, গাড়ি এদিক দিয়ে যাবে, এটা গাড়ির ফ্রন্ট সাইড, গাড়ি এদিক দিয়ে যাবে। সো এইখানে কি করছি শোনো, এদিক থেকে জ্বালানি বের করছি, এখানেও এদিক থেকে জ্বালানি বের করছি। অর্থাৎ এই যে জ্বালানিটা যদি এদিক থেকে বের হয়, আচ্ছা জ্বালানির কথা বাদ দাও, এটা আমরা পরে যখন ভরবেগ পড়বো ওই সময় আসবো। কিন্তু এভাবে চিন্তা করো যে এই প্রথম গাড়িটা আছে, এই প্রথম গাড়িতে আমরা একটা হিউজ এক্সেলারেশন দিব। আর দ্বিতীয় যেই গাড়িটা আছে সেই দ্বিতীয় গাড়িতে আমরা একটু কম এক্সেলারেশন দিব। কি করলাম দেখো, প্রথম গাড়িতে মনে করো আমরা ধাক্কা দিছি 2500 নিউটনের একটা ধাক্কা দিছি, 2500 নিউটনের মানে বল প্রয়োগ করার মতন এক্সেলারেটরে চাপ দিছি। বা তুমি একটা কাজ করো, এটা খেলনা গাড়ি মনে করো, যাও একটা খেলনা গাড়ি মনে করো, এই খেলনা গাড়ির উপরে আমরা 2500 নিউটন বল দিছি খুবই অল্প সময় জুড়ে, ধরো 0.1 সেকেন্ড ধরে 2500 নিউটন বল দিছি। আর এই গাড়িটার উপরে আমরা 50 নিউটনের বল দিছি, কিন্তু বল প্রয়োগ করছি ধরো 10 সেকেন্ড সময় ধরে। এখন এই দুইটা ইনফরমেশন থেকে আমরা বের করতে চাই, দুইটা গাড়ি যদি আগে স্থির অবস্থায় থাকতো তাহলে কোনটার বেগ বেশি হবে, কোনটা বেশি বেগে চলবে, 2 নাম্বার গাড়িটা নাকি 1 নাম্বার গাড়িটা? কি করলাম দেখো, প্রথম যে গাড়িটা আছে সেখানে 2500 নিউটনের একটা বল দিছি খুব অল্প সময় জুড়ে, 2500 নিউটনের একটা বল দিছি খুব অল্প সময় জুড়ে। আর এই বস্তুটার উপরে আমরা 50 নিউটনের একটা বল দিছি 10 সেকেন্ড সময় জুড়ে। তো এখানে আমাদের কোনো ভর টর কিচ্ছু দেওয়া নাই, জাস্ট আমাদেরকে বের করতে বলছে এই 0.1 সেকেন্ড পরে ওর বেগটা বেশি হবে নাকি 10 সেকেন্ড পরে এই দ্বিতীয় গাড়ির বেগটা বেশি হবে। সো অনেকেই দেখতেছি 1, 2 এরকম করে একটু কনফিউজড হচ্ছ, আবার অনেকে বলতেছো সেম। সো দেখি কি হয়। আমরা এখানে জাস্ট খেয়াল করব, শুরুতে কিন্তু দুইটারই স্থির ছিল, দুইটা গাড়ি স্থির ছিল, দুইটার ভর সেম, সব কিছু আইডেন্টিক্যাল, সব কিছু একদম একই রকম। এখন বলো তো, এটা হলো ভর দেওয়া আছে আর এটা হলো সময় দেওয়া আছে। এই সময়টা কি? এটা হচ্ছে ক্রিয়াকালের সময়। তো আমরা যদি এই এফ আর ডেল্টা টিকে গুণ করি তাহলে কত আসে? 2500 ইন্টু 0.1 অর্থাৎ 250 নিউটন সেকেন্ড আসে। আর এর উপরে যদি বলের ঘাত হিসাব করি তাহলে কি আসে? 50 ইন্টু 10 কত আসে? 500 নিউটন সেকেন্ড। তার মানে দেখো এই গাড়িটার ভরবেগের পরিবর্তন হবে 500, আর এই গাড়িটার ভরবেগের পরিবর্তন হবে 250। তাহলে বুঝতে পারছো যে আমাদের দ্বিতীয় গাড়িটার ভরবেগের পরিবর্তন 500, প্রথম গাড়ির ভরবেগের পরিবর্তন 250, দুইটার তো ভর সেম। তাহলে কি কার বেগটা বেশি হবে? অবশ্যই যার ভরবেগের পরিবর্তন বেশি হয়েছে তারই বেগটা বেশি হবে, কারণ দুইটার তো ভর সেম, দুইটার ভর মনে করো 1 কেজি করে। সো তাহলে ভর যদি 1 কেজি করে হয় তাহলে এখানে বেগের পরিবর্তন কত? 500, আর এখানে বেগের পরিবর্তন কত? 250। তাহলে ওর বেগ হবে 250 আর ওর বেগ হবে 500। সো তার মানে দেখো আমরা এখান থেকে বলের ঘাত এরকম একটা রাশি, যেই রাশিটা থেকে আমরা আসলে বুঝতে পারি যে একটা বস্তুর উপরে
যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা শেষ হওয়ার পরে তার মূলত ভরবেগের পরিবর্তনটা কেমন হবে বা তার বেগের অবস্থাটা কেমন হবে। আমরা কিন্তু এখানে দেখো শেষ বেগ বের করা লাগে নাই, শেষ বেগ বের করে দুইটার হিসাব করা লাগে নাই, আমরা জাস্ট ভর আর সময়টা বল আর সময়টাকে গুণ দিছি, গুণ দিয়েই কিন্তু আমরা তাদের যেই ইম্প্যাক্টটা, ওই বলের যে ইম্প্যাক্টটা সেটা বের করে ফেলছি। ঠিক আছে, এই আর কি। সো এখন কথা হচ্ছে আমরা এই যে বলের ঘাত বললাম, এই বলের ঘাতে আমাদের দেখো যদি একটা ফোর্স আমরা এভাবে দেই, এদিক ওয়াই অক্ষ বরাবর মনে করো এফ আছে আর এক্স অক্ষ বরাবর আমরা সময়কে রাখছি, এক্স অক্ষ বরাবর আমরা সময়কে রাখছি। তো আমি মনে করলাম একটা বস্তুর উপরে কনস্ট্যান্ট একটা ফোর্স কাজ করছে, কনস্ট্যান্ট একটা ফোর্স কাজ করছে। দেখো এই ওয়াই অক্ষ বরাবর কিন্তু ফোর্স, ধরো এটা হচ্ছে 10 নিউটন 20 নিউটন বা যে কোনো কিছু হতে পারে। সো আমাদের সময়ের সাথে সাথে বলের মানটা ফিক্সড। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদেরকে বলে বলের ঘাত কত নির্ণয় করো, এই ক্ষেত্রে যদি আমাদেরকে বলে বলের ঘাত কত নির্ণয় করো, তাহলে বলের ঘাত সমান আমরা যেটা জানি এফ ডেল্টা টি, তাই না, এফ ইন্টু ডেল্টা টি। এখন বলো তো আমাদের এফ হচ্ছে এইটুকু আর ডেল্টা টি হচ্ছে এইটা, তাহলে এফ ইন্টু ডেল্টা টি বলতে আমরা কি আসলে এই গ্রাফের টি এর সাথে যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকেই বুঝতেছি না? তাহলে বলের ঘাত আমরা যদি বের করতে চাই এফ ভার্সেস টি গ্রাফ থেকে, বলের ঘাত যদি আমরা বের করতে চাই এফ ভার্সেস টি গ্রাফ থেকে, তাহলে আমরা টি এর সাথে যে এরিয়াটা হবে সেই এরিয়াটা বের করলেই কিন্তু বলের ঘাত বের হয়ে যাবে। তাহলে আসো যদি এখন আমাদের এরকম কনস্ট্যান্ট ফোর্স না থেকে যদি আমাদের ফোর্সটা এখন ভ্যারিয়েবল হয়, যে ওয়াই অক্ষ বরাবর ভ্যারিয়েবল একটা ফোর্স কাজ করছে। কিরকম ভ্যারিয়েবল ফোর্স কাজ করছে? মনে করো আমাদের ওয়াই অক্ষ বরাবর আমাদের এমন একটা ফোর্স কাজ করছে যেটা এইরকম, এইটার যে মান, এটার মান হচ্ছে ধরো বলে দিচ্ছে 10 নিউটন, এখানে সময় এটা হচ্ছে 0 সেকেন্ড, এটা হচ্ছে 20 সেকেন্ড। ওকে, কি বললো দেখো, আগের বার দেখো ফোর্সটা ছিল কনস্ট্যান্ট, কিন্তু এইবার সময়ের সাথে সাথে ফোর্সটা কিন্তু দেখো আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে এবং তারপরে সময়ের সাথে সাথে আস্তে 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 হ্রাস পাচ্ছে। তাহলে এরকম একটা কন্ডিশনে আমরা যদি বলের ঘাত বের করতে চাই তাহলে কি করব? সেই একই কাহিনী, আমরা জাস্ট এটার এরিয়াটা বের করব, জাস্ট এইটার এরিয়াটা কত এই এরিয়াটা বের করব। তোমাকে প্রশ্নটা এভাবেও করতে পারে, এফ ভার্সেস টি গ্রাফ দিয়ে বলল ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। সো আমাদের ভরবেগের পরিবর্তন বলা আর এই বলের ঘাত বের করা দুইটা কিন্তু একই কথা। তাহলে দেখো আমরা এখান থেকে জাস্ট কি করতেছি, আমাদের জে সমান সমান যেহেতু এফ ডেল্টা টি ছিল, মূলত যখন আমাদের ইয়াটা ভ্যারিয়েবল হয়, বলটা ভ্যারিয়েবল হয়, বলটা যখন ভ্যারিয়েবল হয় তখন আমরা কি করি, বলটা যখন ভ্যারিয়েবল হয় তখন কিন্তু আমরা খুবই ক্ষুদ্র একটা সময় নেই ডিটি, ক্ষুদ্র একটা সময় নেই ডিটি, এবং ধরে নেই এই ডিটি সময় আমাদের বলটা ছিল কনস্ট্যান্ট, বলটা ছিল কনস্ট্যান্ট, ডিটি এত ছোট্ট একটা সময় যেটুকু সময় বলটা ছিল কনস্ট্যান্ট। তাহলে এইটুকু সময় আমাদের যেই ছোট্ট বলের ঘাত ডিজে, এই ডিজে সমান সমান হচ্ছে এফ ইন্টু ডিটি, এফ ইন্টু ডিটি। তাহলে আমি যদি ক্ষুদ্র সময়ে বলের ঘাত বের করতে পারি, তাহলে টোটাল সময়ে বলের ঘাত যদি বের করতে হয় তাহলে আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আর আমরা জানি এই এফ ভার্সেস টি, এফ ভার্সেস টি এই গ্রাফ যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে আমরা কি পাবো, টোটাল এরিয়াটা পাবো। তো তার মানে বোঝা গেল আমাদের বলটা ফিক্সড হোক, কনস্ট্যান্ট হোক বা ভ্যারিয়েবল হোক, যেমনই হোক না কেন, আমাদের সকল ক্ষেত্রের জন্যই বলের ঘাত হচ্ছে এফ এর সাথে টি এর যে গ্রাফ, টি এর সাথে যে এরিয়াটা হবে সেই এরিয়াটাই মূলত কিন্তু বলের ঘাত নির্দেশ করবে, বলের ঘাত নির্দেশ করবে। অনেকে প্রশ্ন করো ভাই ইন্টিগ্রেশন কিভাবে হবে, কখন হবে, বুঝবো কিভাবে? বেশিরভাগ সময় দেখবা যখন আমাদেরকে, কখন আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি, যখন দেখবা কোনো একটা রাশি সময়ে সময়ে পরিবর্তন হচ্ছে,
এবং আমরা চাই টোটাল সময়ে কোনো আরেকটা রাশি বের করতে, সেই সময়টা আমাদের আসলে ইন্টিগ্রেশন করা লাগে। তোমরা অলরেডি কিন্তু গতিবিদ্যায় দেখছো যে যখন বেগ বনাম সময়ের গ্রাফে বেগ পরিবর্তন হয় তখন সরণ কিভাবে করে আমরা বের করি। সো যখন বেগ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু জাস্ট সিম্পলি আমরা বাংলা গুণ করে আয়তক্ষেত্রের সূত্র দিয়ে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে এরিয়া টোটাল সরণ বের করে ফেলতে পারি। কিন্তু যদি আমাদের বেগটা ভ্যারিয়েবল হয় তখন কিন্তু আমাদেরকে ওই ছোট্ট ছোট্ট এরিয়াগুলো বের করে সবগুলো এরিয়াকে যোগ করতে হয়। সো যখনই এই সেন্সে আসবে যে আচ্ছা ছোট্ট ছোট্ট এরিয়া বের করে সবগুলাকে যোগ করতে হবে, তখনই আসলে ইন্টিগ্রেশন করতে হয়। বুঝতে পারছো? এইবার দেখো তাহলে বলের ঘাত যেটা, এটা কিন্তু আসলে কি রাশি? একটা বলের ঘাত হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। তো এখানে আসলে যে টাইপের ম্যাথগুলো দেয় এগুলো আসলে খুব সহজ, সিম্পল। যে টাইপের ম্যাথগুলো দেয় এগুলো আসলে খুব সহজ, সিম্পল। দেখো কি টাইপের প্রশ্ন দেয়। মনে করো আমাদের কাছে একটা ক্রিকেট বল আছে। এই ক্রিকেট বলটাকে আমরা কি করলাম, এখানে একটা দেওয়াল ছিল, এইখানে একটা দেওয়াল ছিল। তো আমরা কি করছি, এই দেওয়ালে আমাদের এই বলটাকে যখন আমরা টোকা দিছি, সো টোকা দেওয়ার পর এটা মেঝেতে আছে, আমরা টপ ভিউ দেখছি, উপর থেকে দেখতেছি ভিউটা। হ্যাঁ, উপর থেকে দেখলাম এটা হচ্ছে আমাদের দেওয়াল। সো এইদিকে একটা টোকা দেওয়া হয়েছে, টোকা দেওয়ার পরে এই বলটা যখন দেওয়ালে আঘাত করলো তখন এটা 2 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। এবং যখন এটা আবার ফেরত আসছে, ধাক্কা খেয়ে যখন এটা আবার ফেরত আসছে তখন সেটা আবারও 2 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসছে। আমাদেরকে বলে দিছে বলের ভর হচ্ছে গিয়ে 4 কেজি। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে বলের ঘাত নির্ণয় করো। এইখানে আমাদেরকে বের করতে হবে বলের ঘাত কত। ঠিক আছে, বলের ঘাত কত? একদম সহজ প্রশ্ন, সিম্পল প্রশ্ন। যে আমাদের মূলত বলের ঘাত কি নির্দেশ করে? ভরবেগের পরিবর্তন। সো আমি এখানে এই ক্রিকেট বলটার ভরবেগের পরিবর্তন বের করব, তাহলে কিন্তু আমাদের বলের ঘাতটা বের হয়ে যাবে। তো আমরা যদি বলের ঘাত বের করতে চাই, বলের ঘাত সমান সমান আমরা জানি পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। এখন আমাদের দেখো পি ফাইনাল যেটা, সেটা হচ্ছে এই দিক বরাবর। আমরা একটা কাজ করি, যে কোনো একটা দিককে যদি প্লাস ধরি অন্য দিকটাকে মাইনাস ধরতে হবে। আমি এই দিকটাকে প্লাস ধরে নিলাম আর এই উল্টা দিকটাকে মাইনাস ধরে নিলাম, ইচ্ছা মতন, এটা কোনো অসুবিধা নাই যে এক্স অক্ষের পজিটিভ দিকেই প্লাস ধরতে হবে, সমস্যা নেই। যে কোনো একটা দিককে পজিটিভ ধরলে অন্য দিকটাকে মাইনাস ধরতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে খেয়াল করো এইখানে কিন্তু আমাদের শেষ ভরবেগ যেটা, অনেকে বলতেছো 0, আমি খুশি হয়েছি তোমরা যে 0 বলছো। দেখো বলো তো, এটা হচ্ছে ভরবেগ একটা ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশির পরিবর্তনটা বের করতে বলছে। তো আমাদের পি ফাইনাল, এটার ভর ছিল 4 কেজি। পি ফাইনাল মানে কত তাহলে? 4 দুগুণে 8, এটা হচ্ছে 8। এবং দেখো এখানে একটা মাইনাস আছে, মাইনাস, এই মাইনাসটা দেওয়া হচ্ছে পরিবর্তনের কারণে। আর পি ইনিশিয়াল যেটা, এটার মানটা কত? এটার মান হচ্ছে আবারও সেই 4 দুগুণে 8, কিন্তু বলো তো এই দিকে যদি ভরবেগ হয় সেটাকে আমরা বলছি মাইনাস, আর যদি আমাদের বাম দিকে এই দিকে যদি ভরবেগ থাকে তাহলে এটাকে আমরা বলছি প্লাস। তাহলে পি ফাইনালটা হচ্ছে +8 আর পি ইনিশিয়ালটা হচ্ছে -8। তাহলে খেয়াল করো পি ফাইনাল হলো 8 আর পি ইনিশিয়াল হচ্ছে -8, মাইনাসে মাইনাসে প্লাস করলে আসে কত? 16। সো 16 নিউটন সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের বলের ঘাত। এইটা হচ্ছে আমাদের বলের ঘাত। বুঝতে পারছো? এখন যারা শূন্য বলছো তারাও আসলে খুব মাসুম চিন্তা করছো যে ভাইয়া আমার প্রথমে আপনি দেখেন শুরুতে যে ভরবেগ ছিল সেটাও হচ্ছে 4 দুগুণে 8, শেষেও যেই ভরবেগ আছে এটাও হচ্ছে 4 দুগুণে 8। তাহলে আপনি এখানে সূত্র লিখছেন পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, 8-এর থেকে 8 বাদ দিয়ে দেন। জীবনে তো ভেজাল করছেন কেন? 8-এর থেকে 8 বাদ দিয়ে দিলেই তো শূন্য হয়ে যায়। এখন দেখো বলের ঘাত যদি শূন্য হয়, বলের ঘাত যদি শূন্য হয়, বলো তো ভাইয়া বলের ঘাত সমান সমান আমরা কি জানি? এফ ডেল্টা টি। বলের ঘাত যদি শূন্য হয় তার মানে হয় প্রযুক্ত বলটা শূন্য,
অথবা সেই বলটা কাজই করে নাই, অর্থাৎ ওই বলটা কোনো মুহূর্তের জন্যই কাজ করে নাই, যে কোনো একটা তো শূন্য। তো তুমি কি তাহলে বলতে চাচ্ছ যে এই যে ক্রিকেট বলটা যে এখানে ধাক্কা খেয়ে আবার ফেরত আসলো, এর উপরে কোনো বল প্রযুক্ত হয় নাই? এটা কি আসলে বাস্তব কোনো কথা? অবশ্যই এই দেওয়ালটা এই বলটার উপরে একটা ফোর্স দিছে, তা না হলে তো এটার কখনো ধাক্কা খেয়ে দিক পরিবর্তন করার কথা না, তাই না? বুঝতে পারছো? সো এই কারণে দেখো এটা যে জিরো না, আশা করি এটা বুঝতে পারছো। সো তাহলে এখানে আমাদের ভুলটা কোথায় ছিল? ভুলটা ছিল আমরা এটা ভেক্টর বিয়োগ করতে হবে। সো যদি ভেক্টর বিয়োগ করি তাহলে হচ্ছে পি ফাইনাল, এটার মান 8, পি ইনিশিয়াল এটার দিক জাস্ট আরেকটার অপোজিটে, তাহলে একটাকে যদি প্লাস বলি আর একটাকে আমাদেরকে মাইনাস বলতে হবে। তাহলে আমরা এই পি ইনিশিয়ালের সময় -8 বসালাম, আর এটা সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 16 নিউটন সেকেন্ড। এখন ধরো এই প্রশ্নের আরেকটা রূপ আছে, সেই রূপটা হচ্ছে আমাদেরকে বলে যে সংঘর্ষকাল যদি 2 মিলিসেকেন্ড হয়, 2 মিলিসেকেন্ড হয়, তাহলে প্রযুক্ত বল কত? তাহলে প্রযুক্ত বল কত? তাহলে দেখো তো, সংঘর্ষকাল যদি 2 মিলিসেকেন্ড হয় তাহলে প্রযুক্ত বল কত? আমরা যে সমান সমান কি লিখতে পারি? এফ ডেল্টা টি। এফ ডেল্টা টি, এফ ডেল্টা টি সমান সমান ছিল 16। তাহলে এফ এর মান কত? যদি ডেল্টা টি এর মান আমি লিখি 2 মিলিসেকেন্ড, 2 মিলি মানে হচ্ছে 10⁻³ তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করতে পারবো এটা আসে 8000 নিউটন। দেখো হিসাব করে, 8000 নিউটন, অর্থাৎ 8000 নিউটন বল এই ক্রিকেট বলের উপরে প্রযুক্ত হয়েছে, এই বলটার উপরে প্রযুক্ত হয়েছে। 8000 নিউটন বল এই বলটার উপরে প্রযুক্ত হয়েছে, ঠিক আছে? এখন খেয়াল করো এই বলের সাইনটা কি, বা এই বলের ঘাতের দিকটা কোন দিকে বলো তো? এই বলের ঘাতের দিকটা কোন দিকে? প্লাসের দিকে না, কারণ যোগফল তো প্লাস আসছে। তার মানে বলের ঘাতের ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবর, এবং এটাই হওয়া স্বাভাবিক না? কারণ বলের ঘাত যেদিকে প্রযুক্ত বলটাও তো সেই দিকেই কাজ করছে। J = F × T, সো F এর দিক আর J এর দিক কি সেম না? আমরা এখানে হিসাব করে দেখলাম J এর ভ্যালু হচ্ছে প্লাস, J এর মান সমান সমান আসছে +16, তাহলে J এর দিকটা কোন দিকে? J এর দিকটা এই দিক বরাবর, তার মানে প্রযুক্ত বলটাও এদিকে কাজ করছে, এবং আসলেই তো তাই। ওই যে ক্রিকেট বলটা যে ধাক্কা খেয়ে ফেরত আসলো, ফোর্স যদি এই দিকে না দিত তাহলে কি এটা ধাক্কা খেয়ে আর ফেরত আসতো? আসতো না, ঠিক আছে? এখন যদি তোমাকে এই প্রশ্ন করে যে আচ্ছা 3 নাম্বার প্রশ্ন যদি বলে যে দেওয়ালের উপরে প্রযুক্ত বল কত? 3 নাম্বার প্রশ্ন এখানে লিখলাম, আমাদেরকে বললো দেয়ালের উপরে প্রযুক্ত বল কত? দেয়ালে প্রযুক্ত বল কত? বলো তো কত হবে? দেয়ালে প্রযুক্ত বল কত? তাহলে কি হবে? সেম হবে, কিন্তু ডিরেকশনটা কি একই রকম? দেয়ালের উপরে প্রযুক্ত বল হবে -8000 নিউটন। কেন -8000? কারণ দেয়ালের উপরে তো এই দিকের বলটা কাজ করছে ক্রিকেট বলের উপরে, আর তার উল্টা দিকের ফোর্সটা প্রতিক্রিয়া সেটা কাজ করছে কার উপরে? ওয়ালের উপরে। তাহলে আমরা এই দিকটাকে তো মাইনাস ধরে নিছিলাম, সো এই কারণে দেওয়ালের উপরে প্রযুক্ত বল কিন্তু দেখো -8000 নিউটন হবে, -8000 নিউটন হবে। তাহলে ক্লিয়ার? আমরা বুঝলাম এটা, জাস্ট দিকটা আলাদা, রাইট? বলের ঘাত রিলেটেড অনেক ম্যাথ প্রবলেম আছে, আমরা ম্যাথ প্রবলেম দেখব সামনে, অনেক ম্যাথ প্রবলেম দেখব। এবার আসো আমরা একটু ভরবেগ নিয়ে আলোচনা করি। ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতা বলার আগে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিতে চাই। উদাহরণটা হচ্ছে, মনে করো এখানে আছো তুমি, তোমার কাছে আছে 500 টাকা। কয় টাকা আছে? 500 টাকা। এটা হচ্ছে তোমার ছোট ভাই, ওর কাছে আছে হচ্ছে, বা তোমার বন্ধু, তোমার বন্ধুর কাছে আছে হচ্ছে 400 টাকা। কয় টাকা আছে? 400 টাকা আছে। এই তোমার কাছে আছে 500 টাকা, তোমার বন্ধুর কাছে আছে 400 টাকা। সাপোজ তোমরা কি করলা, তুমি ওকে কোনো একটা কারণে ধরো 100 টাকা দিয়ে দিলা,
তুমি ওকে কোনো কারণে 100 টাকা দিয়ে দিলা, 100 টাকা দিয়ে দিলা। তাহলে 100 টাকা যদি দিয়ে দাও, তাহলে আমাকে বলো তো এখন তোমাদের দুইজনের কাছে কত টাকা করে থাকবে? আচ্ছা 100 টাকা না, দাঁড়াও প্লিজ, 100 টাকা দিও না, ওকে 50 টাকা দাও। সো 50 টাকা যদি দাও তাহলে তোমার কাছে কয় টাকা থাকবে? 450 টাকা। আর ওর কাছে কয় টাকা থাকবে? আরে নাম্বারগুলো এমন নেওয়া হয়ে গেছে, 450 টাকা, 450 টাকা। এখন আমাকে বলো তো, এই যে তোমরা আদান প্রদান করলা, টাকা পয়সার লেনদেন করলা, তোমার কাছে এখন মনে হয়েছে না ভাই আসলে একবার টাকা দেওয়াটা কম হয়ে গেছে, আরো 3-4 বার তুমি এদের মধ্যে টাকা পয়সার আদান প্রদান করলা। আচ্ছা বলো তো, তোমরা যতই নিজেদের মধ্যে টাকা পয়সার আদান প্রদান করো না কেন, তোমাদের মোট টাকার সমষ্টির কি কোনো পরিবর্তন হবে? আগেও টোটাল টাকা ছিল 900, এখনো টোটাল টাকা কত হবে? 900। বুঝতে পারছো? তাইলে তোমরা দুইজনে মিলে যত টাকা আছে, যতই নিজেদের মধ্যে ট্রানজ্যাকশন করো না কেন, সব সময় কিন্তু টোটাল টাকার পরিমাণ কিন্তু সেম থাকবে। আচ্ছা বলো তো, কখন এই টোটাল টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে? কখন এই টোটাল টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে বলো তো? অন্য কেউ যদি এখানে টাকা দেয়, ধরো তোমার কোনো বন্ধু এসে বলল যে এই নে তুই আমার কাছ থেকে 1000 টাকা নে, 1000 টাকা নে, তাহলে টোটাল টাকার সমষ্টি কি পরিবর্তন হয়ে যাবে না? অথবা তুমি কি করলা, তুমি তো অনেক উদার, তুমি দেখছো তোমার বন্ধু 3 দিন ধরে খায় না, তুমি ওকে বললা যে নে তুই আমার কাছ থেকে 1000 টাকা নে। ও সরি, তোমার কাছে তো 1000 টাকা নাই, তুমি তো আরেক গরিব। তুমি ধরো বললা নে আমি অনেক বড় লোক, আমার কাছে 200 টাকা নেই, 200 টাকা নেই, 3 দিন ধরে খাস না, একটু খেয়ে বাঁচ। তো তুমি যদি 200 টাকা ওকে দাও, তাহলে কিন্তু এখন তোমাদের এই টোটাল টাকার সমষ্টিটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু নিজেদের মধ্যে যতই তোমরা ট্রানজ্যাকশন করো না কেন, কোনো টাকা পয়সার পরিবর্তনটা হবে না। এক্স্যাক্টলি ভরবেগের সংরক্ষণশীলতা একেবারেই এরকম। ভরবেগের সংরক্ষণশীলতা বলে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া বাহ্যিক কোনো বল কাজ না করলে, ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া বাহ্যিক কোনো বল কাজ না করলে ভরবেগ সংরক্ষিত থাকবে। ভরবেগ সংরক্ষিত থাকবে। আমি একটু ছোট করে লিখলাম, বই আর একটু লম্বা থাকতে পারে হয়তো, বা মেইন থিমটা এটা। অর্থাৎ দেখো, আমাদের কাছে মনে করো দুইটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে m1, এই বস্তু u1 বেগে যাচ্ছে। এইখানে আরেকটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে m2, এটা হচ্ছে u2 বেগে যাচ্ছে। এটা হলো সংঘর্ষের আগের অবস্থা। আমরা মনে করলাম যে u1 এর মান হচ্ছে গ্রেটার দেন u2, এটার মানটা বেশি এবং এটা সরল রৈখিক পথে চলছে। তাহলে u1 এর মান বড়, u2 এর মান ছোট। এটা হচ্ছে সংঘর্ষের আগের কাহিনী, এইটা হচ্ছে সংঘর্ষের আগের কাহিনী। এরপরে কি হলো, সংঘর্ষকালীন মুহূর্তে যেটা দেখা যাবে, এই যে দুইটা ভর m1 এবং m2, এরা একটা আরেকটাকে কি ধাক্কা দিবে না? তাদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করবে। তো দেখা গেল এই বস্তুর উপরে প্রযুক্ত বল হচ্ছে F2 আর এই বস্তুর উপরে প্রযুক্ত বল হলো F1। বলতো আমাদের এই m2 ভরের যে বস্তুটা আছে তার উপরে কে বল দিবে? m1 ভরের যে বস্তুটা সেটা বল দিবে। তো ওই বলের পরিমাণটা আমি বললাম F2। অর্থাৎ F2 বলটা m2 এর উপরে প্রযুক্ত হচ্ছে আর F1 বলটা m1 ভরের বস্তুর উপরে প্রযুক্ত হচ্ছে। ঠিক আছে? তাইলে তাদের মধ্যে এরকম ট্রানজ্যাকশন হলে, তাদের মধ্যে এরকম আদান প্রদান হলে এখন দেখা যাবে যে তাদের সংঘর্ষের পরে বেগের পরিবর্তন হয়ে যাবে। দেখা গেল আমাদের m1 ভরের বস্তুটা এখন v1 বেগে যাচ্ছে, m2 ভরের বস্তুটা এখন v2 বেগে যাচ্ছে। তাহলে কি হলো কাহিনী? এইটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা হচ্ছে সংঘর্ষের পরে। এইটা হচ্ছে সংঘর্ষের পরে। তাহলে দেখো,
সংঘর্ষের আগে তাদের টোটাল যে ভরবেগের সমষ্টি সেটা হলো m1u1 প্লাস m2u2, এটা হচ্ছে কি ওই মোট টাকার মতন। এরপরে তাদের মধ্যে ট্রানজ্যাকশন হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, কোনো বাহ্যিক এছাড়া এই দুইটার মধ্যে ট্রানজ্যাকশন ছাড়া অন্য কারোর সাথে ট্রানজ্যাকশন হয়নি, মানে অন্য কোনো বাহ্যিক কোনো বল এখানে আসে নাই। সো বাহ্যিক যদি কোনো বল না থাকে তাহলে তাদের ধাক্কাধাক্কির পরে শেষ যে ভরবেগ m1v1 প্লাস m2v2, এই দুইটার ভরবেগের সমষ্টি কিন্তু কি হবে? সমান সমান হবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। এখন আমার আরেকটা প্রশ্ন, আমি তো এখানে দুইটা বন্ধু নিয়ে চিন্তা করছিলাম। বলতো ভাইয়া, যদি দুইটা বন্ধু নিয়ে চিন্তা না করে আমরা যদি তিনটা বন্ধুর একটা সিস্টেম নিয়ে চিন্তা করি, তিনটা বন্ধু তাদের নিজেদের মধ্যে টাকা পয়সা বিনিময় করছে, তাইলে বলতো যতই তারা তিনজন মিলে টাকা পয়সার আদান প্রদান করুক না কেন, তাদের কাছে মোট টাকার পরিমাণ কি পরিবর্তন হবে? যতই তারা ট্রানজ্যাকশন করুক না কেন মোট টাকার পরিমাণ পরিবর্তন হবে? হবে না তো। টোটাল যোগফল যতই ট্রানজ্যাকশন করুক না কেন টোটাল সামেশন কিন্তু সেম থাকবে। সো তাহলে যদি বাইরে থেকে আর মাতুব্বারি করে কেউ টাকা এখানে না ঢালে, বা ওরা যদি মাতুব্বারি করে টাকা বাইরে না ফেলে, তাহলে কিন্তু তাদের কাছে মোট টাকা পয়সার পরিমাণ একই থাকবে। সো তাহলে দেখো যে একই কাহিনী, এটা ছিল টাকা পয়সার সংরক্ষণশীলতা আর এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। সো যদি তুমি দুইটা বস্তুরকে একটা সিস্টেম চিন্তা করো, এই দুইটা বস্তুর মধ্যে যখন তাদের মধ্যে একটা সাথে আরেকটা সংঘর্ষ হবে, তাদের মধ্যে ভরবেগের আদান প্রদান হবে, কিন্তু মোট ভরবেগের পরিমাণ সেম থাকবে। এখানে যেমন তাদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান হবে কিন্তু মোট টাকার পরিমাণ সেম থাকবে, এখানেও ঠিক একইভাবে যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় তাহলে তাদের আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। অর্থাৎ তারা নিজেদের মধ্যে ভরবেগ একটু আদান প্রদান করবে, ওরে কিছু ভরবেগ দিবে, ওর থেকে কিছু ভরবেগ নিয়ে নিবে, এরকমটা হবে। সো যদি দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ না হয়, এখন যদি ধরো তিনটা বস্তুর সাথে সংঘর্ষ হলো, যে একই সাথে তিনটা বস্তু একটার সাথে আরেকটা এসে ধাক্কা খেলো, বা ধরো একটা বোমা, সেই বোমাটা বিস্ফোরিত হয়ে তিনটা টুকরায় পরিণত হয়ে গেল, সো বিস্ফোরণও কিন্তু এক ধরনের সংঘর্ষ। তাহলে এরকম ক্ষেত্রগুলোতে যেখানে তিনটা বডি আছে সেখানেও কিন্তু আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারবো, যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে কেউ এসে সেখানে ভরবেগ না ঢালে। বলতো ভরবেগ ঢালার জন্য কি দেওয়া লাগে? বল দেওয়া লাগে। ভরবেগ ঢালার জন্য কি দেওয়া লাগে? বল দেওয়া লাগে। সো যদি কোনো ফোর্স বাইরে থেকে অ্যাপ্লাই না হয় তাহলে কিন্তু তাদের মধ্যে যে টোটাল ভরবেগ সেটা সবসময় সেম থাকবে, সেটা দুইটা বস্তু হোক, তিনটা বস্তু হোক, বা অনেকগুলা বস্তু থাকুক। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম, এইটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীল সূত্র। এখন কথা হচ্ছে ভাইয়া, এই ভরবেগের যে সূত্র লিখলেন, ভরবেগ তো আসলে এটা স্কেলার রাশি না, এটা তো ভেক্টর রাশি। ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভাইয়া এই যোগফলগুলা কি আসলে স্কেলার হবে নাকি ভেক্টর হবে? সো তুমি যখন টোটাল ভরবেগ বের করবা, দুইটা ভরবেগ যোগ করছো, ভরবেগ তো ভাইয়া স্কেলার না, এটা তো ভেক্টর, তাহলে এদেরকে ভেক্টর আকারেই তোমার ট্রিট করতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা রাশি কিন্তু এক একটা কি হবে? প্রত্যেকটা রাশি কিন্তু এগুলা ভেক্টর রাশি, প্রত্যেকটা রাশি এক একটা ভেক্টর রাশি। এটা হচ্ছে সংঘর্ষের আগে তাদের মোট ভরবেগের পরিমাণ, এটা হচ্ছে সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগের পরিমাণ। কিন্তু টোটাল ভরবেগ, আদি ভরবেগ এবং শেষ ভরবেগ পরস্পর কি থাকবে? সমান সমান থাকবে। এবং এখানে আরো কিছু কথা আছে। আমরা যে ইউ আর ভিটা বললাম, এই ইউ আর ভি এর পরিচয় হচ্ছে, ইউ এর পরিচয় হচ্ছে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তের বেগ, সংঘর্ষের ঠিক আগ মুহূর্তের বেগ। আর ভিটা হচ্ছে যেই মাত্র সংঘর্ষ হয়েছে সংঘর্ষের ঠিক পরের মুহূর্তের বেগ, পরের মুহূর্তের বেগ। ঠিক আছে, সংঘর্ষের ঠিক আগের মুহূর্তের বেগ হচ্ছে ইউ, অর্থাৎ ধাক্কা খাওয়ার একদম আগের মুহূর্তে যেই বেগটা সেইটা হচ্ছে ইউ, আর ধাক্কা খাওয়ার ইমিডিয়েটলি পরের যেই বেগটা সেইটা হচ্ছে আমাদের ভি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা এখানে ভরবেগের সংরক্ষণশীলতা যে সূত্রটা লিখলাম, এই সূত্রটা কিন্তু ছিল, দেখো, একাধিক বস্তুর জন্য,
এইটা ছিল একাধিক বস্তুর জন্য। আমরা যদি একটা পার্টিকেলের জন্য বা ধরো একটা সিঙ্গেল বস্তুর জন্য ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে চাই, মনে করো আমাদের কাছে m ভরের কোনো একটা বস্তু রাখা আছে এবং এই m ভরের বস্তুটা v বেগে গতিশীল আছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এটা একদম মসৃণ একটা তলের উপরে চলতে থাকে, তাহলে এর উপরে কোনো বল প্রয়োগ না করে আমরা কি এর ভরবেগ পরিবর্তন করতে পারবো? কখনো কি ভরবেগ পরিবর্তন করতে পারবো বল প্রয়োগ না করে? না। যদি আমি ভরবেগ পরিবর্তন করতে চাই তাহলে আমাকে অবশ্যই বল প্রয়োগ করতে হবে। এইবার আরেকটা প্রশ্ন, বলো তো, আমি কি এই বস্তুটার বেগ পরিবর্তন করতে পারবো যদি বল প্রয়োগ না করি? বল প্রয়োগ না করে কি আমি বেগ পরিবর্তন করতে পারবো? ইয়েস, পারবো। এটা নিয়ে ওই যে ফার্স্ট ক্লাসে একটু আলোচনা করছিলাম। সো দেখো সেটা কিভাবে। যদি দেখা যায় এখান থেকে কিছু ভরের ক্ষয় হচ্ছে, কিছু পরিমাণ ভর কমে যাচ্ছে, সো যদি এরকম হয় যে বাহ্যিক বল শূন্য, বাহ্যিক বল F সমান সমান শূন্য, F মানে আমরা কি জানি? ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার যদি শূন্য হয়, তাহলে বলো তো আমাদের অবশ্যই ভরবেগটা কনস্ট্যান্ট আছে। ভরবেগটা তাহলে কনস্ট্যান্ট আছে। দেখো এটা কিন্তু পরিবর্তন, সময়টা শূন্য না। সো যদি এটা 0 হয় তাহলে অবশ্যই পরিবর্তনটা শূন্য। তো পরিবর্তন শূন্য মানে কি? ভরবেগটা কনস্ট্যান্ট আছে। সো ভরবেগ কনস্ট্যান্ট কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, মনে করো আমাদের এখানে শুরুতে m ইনিশিয়াল ভর ছিল আর v ইনিশিয়াল বেগ ছিল। তো কিছু সময় পরে আমরা কি করলাম? ভরের একটা পরিবর্তন করলাম। সো যখন ভরের পরিবর্তন করলাম তখন এটার ভর হয়ে গেছে m ফাইনাল এবং এটা তখন v ফাইনাল বেগে চলছে। তাহলে খেয়াল করো, আমাদের যেহেতু ভরবেগ কনস্ট্যান্ট থাকবে, কোনো বাহ্যিক বল এখানে প্রয়োগ করে এই ভরবেগ যদি কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে অবশ্যই p ইনিশিয়াল এবং p ফাইনাল এরা সমান, কারণ ভরবেগ কনস্ট্যান্ট। তাহলে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান। আদি ভরবেগ মানে কত ছিল? m ইনিশিয়াল v ইনিশিয়াল সমান সমান m ফাইনাল v ফাইনাল। তাহলে ভাইয়া খেয়াল করো, যদি কোনো একটা বস্তুর মধ্যে আমি ভর পরিবর্তন করি, ভর পরিবর্তন দুইভাবে হতে পারে। একটা হচ্ছে আমি এখানে ভর ইনজেক্ট করতে পারি, এখানে ভর ঢালতে পারি, অথবা ভর এখান থেকে বের করে নিয়ে যেতে পারি। তাহলে ভরের যদি পরিবর্তন হয়, ধরো ভর কমে গেল, তাহলে ভরবেগ সংরক্ষিত থাকার জন্য বেগ কিন্তু কি হবে? বেড়ে যাবে। আবার যদি ভর আমি বৃদ্ধি করে দেই, মনে করো এর মধ্যে আমি আরো এক্সট্রা ভর ঢালছি, তাহলে কিন্তু এটার বেগ কমে যাবে, এটা স্লো হয়ে যাবে। এবং এটার থেকে কিন্তু ম্যাথ আছে, এখান থেকেও ম্যাথ আছে। সো তাহলে দেখো, এইটা ছিল একটা সিঙ্গেল বডির জন্য, এইটা ছিল আমাদের একটা সিঙ্গেল বস্তুর উপরে যদি কোনো বল প্রযুক্ত না হয়, তার ভরবেগ কনস্ট্যান্ট থাকবে। আর এইখানে আমরা দেখলাম, যদি একটা সিঙ্গেল বস্তু না হয়ে যদি আমাদের একটা সিস্টেম হয়, সেই সিস্টেমের মধ্যে অনেকগুলো ভর আছে, তারা পরস্পরের সাথে ধাক্কাধাক্কি করছে, তাহলে সেই ক্ষেত্রেও ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কিন্তু খাটবে। অর্থাৎ টোটাল ভরবেগের পরিমাণ একই রকম থাকবে। ঠিক আছে? টোটাল ভরবেগের পরিমাণ কি হবে? একই রকম থাকবে। এই আর কি। এটাকে তুমি এরকম অ্যানালজি দিয়ে ব্যাখ্যা করতে পারো যে ধরো তোমার কাছে ব্যাংকে অনেক টাকা আছে, কিন্তু তোমার মানি ব্যাগে কোনো টাকা নাই। সো তাহলে ব্যাংকে যদি টাকা থাকে তাহলে মানি ব্যাগে কোনো টাকা থাকবে না, মানি ব্যাগে যদি বেশি টাকা থাকে তাহলে কিন্তু ব্যাংকের টাকা কমে যাবে। তো বিষয়টা এরকম যে টোটাল টাকার পরিমাণ কিন্তু একই। সো তুমি যদি ব্যাংক থেকে টাকা তোলো, তাহলে তখন ব্যাংকের টাকা কমে যাবে, তোমার পকেটের টাকা বেড়ে যাবে। আর যদি ধরো তুমি টাকা ব্যাংকে জমা দাও, তাহলে তোমার কাছে থাকা টাকার পরিমাণ কমে যাবে, ব্যাংকের টাকা বেড়ে যাবে। একদম এগুলো কিন্তু আলাদা করে পড়ার কিছু নাই, মানে একদম যেটা বাস্তব ঘটনা, কমন সেন্স দিয়ে যেটা বোঝা যায় সেটাই কিন্তু এখানে শেষ। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো তাহলে সামারি কি? সামারি হচ্ছে, যখন আমরা দেখব
কোনো একটা বস্তুর উপরে বাহ্যিক কোনো বল কাজ করছে না, তখন তার ভরবেগ কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ তার যদি ভর কমে বেগ বাড়বে, যদি ভর বৃদ্ধি পায় তাহলে বেগ কমে যাবে, আর যদি ভর সেম থাকে তাহলে বেগও সেমই থাকবে, যদি বাহ্যিক বল শূন্য হয়। আর যদি দুইটা বল একটার সাথে আরেকটার সংঘর্ষ হলো, তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বল নাই, তাদের মধ্যে কোনো বাহ্যিক বল নাই, যে এক্স বাইরে থেকে কেউ এসে ওকে ধাক্কা দিল না, এই সংঘর্ষের মধ্যে বাইরে থেকে কেউ এসে ধাক্কা দিল, এরকমটা হলো না, তাহলেও তাদের টোটাল যে আদি ভরবেগ সেইটা তাদের শেষ ভরবেগের কিন্তু সমান সমান হবে। বুঝতে পারছো? বলো ক্লিয়ার কিনা? ফিজিক্সে কমার্সের জিনিস কেন পড়া? আমি তো কমার্সে পড়ছি, আমি তো কমার্সের স্টুডেন্ট। হ্যাঁ, এই বলো ক্লিয়ার কিনা, বলো 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 ক্লিয়ার কিনা? ভরবেগ মানব কল্যাণে কি কাজে লাগে? এই যে রকেট পাঠাইছো না, এই রকেটের মধ্যে তো ভরবেগ আছে। এই যে ভরবেগের সংরক্ষণশীলতা না মানলে কিন্তু রকেট উঠতে পারতো না। আরো সব জায়গায় কত জায়গায় ভরবেগ আছে দেখবা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। এখন আসো আমরা কি করব, কয়েকটা ম্যাথের দিকে যাই, আস্তে আস্তে কয়েকটা ম্যাথের দিকে যাই। ম্যাথের দিকে যাব। এই প্রশ্নটা একটু দেখো, খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন। 1 নাম্বার দাও। আজকে খুব বেশি ম্যাথ প্রবলেম হবে না, যেহেতু আজকে থিওরি কেবল মাথায় ঢুকলো। দেখো কি বলছে এখানে, দুইটা ট্রলি পরপর একই বেগ 10 মিটার পার সেকেন্ড নিয়ে চলছে। দুইটা ট্রলি আছে, দুইটা ট্রলি একই বেগ নিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে আমি আগে দুইটা ট্রলি এঁকে ফেলি। এইটা একটা ট্রলি আর এইটা একটা ট্রলি। উফ, ট্রলিটা আঁকতে এত কষ্ট হয়েছে, মানে আনবিলিভেবল, বুঝছো? হাত ব্যথা হয়ে গেছে এই ট্রলিটা আঁকতে গিয়ে, খুব কষ্ট হয়েছে। এই যে একটা ট্রলি, বাম পাশের একটা ট্রলি আর ডান পাশের একটা ট্রলি, খুব কষ্ট। এবার দেখো বলছে দুইটা ট্রলি পরপর একই বেগ 10 মিটার পার সেকেন্ড নিয়ে চলছে। এই দেখো এই ট্রলিটা পাশাপাশি এরা সুন্দর মতন 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল। এটাও 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে, এটাও 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। বাম দিকের ট্রলিতে একজন 50 কেজি ভরের লোক দাঁড়িয়ে আছে। বাম দিকের ট্রলিতে 50 কেজি ভরের লোক দাঁড়িয়ে আছে, এর ভর হচ্ছে 50 কেজি। লোকটি ট্রলির সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিয়ে ডান দিকের ট্রলিতে গিয়ে উঠল। কি করছে দেখো, এই লোকটা ওর জীবনে আসলে খুব একটা যে কাজ করার আছে এরকমটা না, তো ও টার্গেট নিল, আমার জীবনে একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা হচ্ছে আমি বড় হয়ে এই ট্রলি থেকে লাফ দিয়ে ওই ট্রলিতে যেতে চাই। সো ও লাফ দিছে। দেখো লোকটা ট্রলির সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে, লোকটা ট্রলির সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে। এই বেগটা কিন্তু কার সাপেক্ষে? দেখো এই 10 মিটার আর 10 মিটার কিন্তু একজন পর্যবেক্ষকের সাপেক্ষে, একজন পর্যবেক্ষকের সাপেক্ষে। কিন্তু এই 5 মিটার পার সেকেন্ডটা কার সাপেক্ষে? এটা হচ্ছে এই ট্রলির সাপেক্ষে, এটা হচ্ছে ট্রলির সাপেক্ষে। এখন আমাকে বলো তো, এই পর্যবেক্ষকের সাপেক্ষে এর বেগটা কত হবে বলো তো? 15 না? ভেরি গুড। কিভাবে দেখো, কারণ এই ট্রলিটা অলরেডি 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তার উপরে তাহলে ওর বেগ তো অলরেডি 10 আছেই, ওর বেগ তো অলরেডি 10 আছেই। ও যদি আরো 5 মিটার পার সেকেন্ড বেগে রওনা দেয় তাহলে ওর টোটাল বেগ কত হয়ে যাবে? 15 মিটার পার সেকেন্ড হবে না? বলো এইটা কি আমরা বুঝতে পারছি? এইটা কি আমরা বুঝতে পারছি? বলো 15 মিটার পার সেকেন্ড, এটা কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি, ঠিক আছে, ঠিক আছে। ওইটা একটা লোক, আমি তো ডাইনোসর মনে করছিলাম, এই ডাইনোসরের কথা শুনে মনে পড়লো, আমি না ছোটবেলায় ভাবতাম ওই ধরো টিকটিকিগুলো মনে হয় বড় হয়ে ডাইনোসর হয়, আমি এরকম ভাবতাম। শেপ একই রকম দেখতে। অল ক্লিয়ার, গুড। সো দেখো আমাদের এখানে কি বলছে, বলছে 5 মিটার পার সেকেন্ড ডান দিকে ট্রলি থেকে উঠলো। তাহলে দেখো এইখান থেকে লাফ দিয়ে এসে এইখানে যাচ্ছে,
বুঝতে পারছো? এটা হলো প্রথম অবস্থা। এখান থেকে সে লাফ দিছে, লাফ দেওয়ার পরে কি করছে? লাফ দেওয়ার পরে সে যখন এইখানে এসে পৌঁছানো শেষ। এটা প্রথম অবস্থা, এটা দ্বিতীয় অবস্থা। লাফ দিয়ে আরেকটা ট্রলিতে উঠছে। তো বলছে যদি প্রতিটা ট্রলির ভর 200 কেজি হয় তবে লোকটা লাফ দেওয়ার পরে ট্রলিগুলার বেগ কত হবে? দেখো, লাফ দেওয়া মানে কিন্তু একটা সংঘর্ষ হয়েছে এখানে, তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এই যে লোকটা যখন এই ট্রলি থেকে লাফ দিছে, তখন বলতো পায়ের সাথে কি তার এই ট্রলির একটা সংঘর্ষ হয়েছে না? একটা ধাক্কা দিয়ে ওইদিকে গেছে না? তার মানে কি ট্রলি এবং এই লোকটা একটা আরেকটাকে কিন্তু একটা ধাক্কা দিছে, তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হইলেই, দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হইলেই কি টাকা পয়সার নিত্যতা খাটবে বা ভরবেগের নিত্যতা খাটবে, আর কোনো ঝামেলা নেই। তাহলে আমাদেরকে বলতো এখানে যখন এ লাফ দিয়ে চলে গেছে তখন কিন্তু এটার বেগ আর 10 মিটার পার সেকেন্ড থাকবে না। একটু চিন্তা করে বলো তো, এই ট্রলিটার বেগ কি 10-এর থেকে কম হবে না বেশি হবে? কি মনে হয়, 10-এর কম হবে না বেশি হবে? কম হবে। কারণ কি? কারণ ও অলরেডি একটা বেগে যাচ্ছিল। ও যখন লাফ দিছে, লাফ দেওয়ার সময় কি এটাকে একটু পিছনে ধাক্কা দিয়ে গেছে না? যখন এই যে এটা হচ্ছে যে ট্রলিটা আর এটা হচ্ছে লোকের পা, তো লোকটা যখন লাফ দিয়ে গেছে তখন কিন্তু ট্রলিটাকে পিছনের দিকে একটু ধাক্কা দিয়েও সামনে আগাইছে, পিছনের দিকে ধাক্কা দিয়ে সামনে আগাইছে। তাহলে খেয়াল করো, এটার বেগ একটু কমে যাবে। আর বলো তো এটার বেগটা কি হওয়ার কথা? এটার বেগটা কি হওয়ার কথা? এটা যাচ্ছিল এদিক দিয়েও আবার এই দিকে চলে গেছে, তাহলে এটার বেগটা কিন্তু বাড়বে। এটা আমরা জাস্ট একদম সেন্স অ্যাপ্লাই করে বললাম যে একটার বেগ কমে যাবে আর একটার বেগ বেড়ে যাবে। এখন আমরা ম্যাথমেটিক্যাল হিসাব করে দেখবো যে কি হয়। সো প্রথমে বলো তো এখানে টোটাল সংঘর্ষ হয়েছে কয়টা? এই কাহিনীতে টোটাল সংঘর্ষ হয়েছে কয়টা বলো তো? 2টা সংঘর্ষ হয়েছে, একটা হচ্ছে প্রথম ট্রলির সাথে, একটা হচ্ছে দ্বিতীয় ট্রলির সাথে। সো আমরা আসো প্রথমে আগে প্রথম ট্রলির হিসাব নিকাশ করে ফেলি। প্রথম ট্রলির ক্ষেত্রে দেখো ভাইয়া, প্রথম ট্রলির ক্ষেত্রে যখন এই লোকটা লাফ দিল, একদম লাফ দেওয়ার শুরুতে তাদের টোটাল ভরবেগ কত ছিল? তাদের টোটাল ভরবেগ ছিল 50 কেজি হচ্ছে লোকের ভর, তার হচ্ছে যেই বেগ ছিল সেটা শুরুতে ছিল 10, মানে ধাক্কা দেওয়ার আগে 10 মিটার পার সেকেন্ড বেগ ছিল, প্লাস 200 কেজি হচ্ছে আমাদের ট্রলিগুলার ভর, তাদেরও বেগ ছিল 10, সমান সমান ধাক্কা খাওয়ার পরে 50-এর যে আছে সে 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে গেছে, আর আমাদের ট্রলি যেটা 200 কেজি ভরের সেটার বেগ হয়ে গেছে v। এটাকে মনে করলাম va। এটা হচ্ছে a ট্রলি, এটা হচ্ছে b ট্রলি। এটা va বেগে পরে চলতেছে, এটা vb বেগে পরে চলছে। তোমরা কি এটা বুঝতে পেরেছো আমি কি লিখেছি? দেখো, এটা হচ্ছে আমাদের ওই লোকের যে ভর ইনটু লোকের যেই শুরুতে যেই বেগ ছিল। শুরুতে কত বেগ ছিল? সবারই তো 10 মিটার পার সেকেন্ড বেগ ছিল। তাহলে এখানে জাস্ট কিচ্ছু না, এটা হলো m1u প্লাস m2u সমান সমান m1 v1 প্লাস m2 v2। এই ফর্মুলা এখানে খাটছে। দুইটার বেগ কিন্তু শুরুতে একই রকম ছিল, একদম আদি বেগ কিন্তু এটারও 10 ছিল, এটারও কিন্তু 10 ছিল। সো পরবর্তীতে শেষ বেগটা কিন্তু ওর হয়ে গেছে 15, আর এর ফাইনাল বেগ কত এটাই আমরা বের করতে চাই। মূলত তুমি কি দেখবা? সংঘর্ষের আগে বেগ কত, সংঘর্ষের পরে বেগ কত। ঠিক আছে? তাহলে ভাইয়া এখান থেকে আমরা চলো তো VA এর মান বের করে দেখি কত হয়। বলো তো VA এর মান কত হয়? 8.75 বলছো, ভেরি গুড। তুমি যেহেতু বলে ফেলছো তাই আমি আর হিসাব করবো না ম্যানুয়ালি, কখনো না, প্রশ্নই আসে না। কারণ আমি কি তোমাদের অবিশ্বাস করতে পারি কখনো? দেখছো, তোমরা যা বলছো আমি তাই লিখে ফেলছি, কোনো হিসাব নিকাশ করা ছাড়াই। তাহলে VA এর মান হচ্ছে 8.75 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা এখন 8.75 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। এখন বলো তো এইখানে সংঘর্ষের আগে লোকের বেগ কত ছিল দেখি, বলতে পারো কিনা? দ্বিতীয় ট্রলির জন্য তো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব। বলো তো সংঘর্ষের আগে এই লোকের বেগ কত ছিল? সো দ্বিতীয় ট্রলির ক্ষেত্রে দেখো 50 কেজি ভরের যে ভদ্রলোক
তার আদিবেগ কিন্তু ছিল 15, মানে ধাক্কা খাওয়ার জাস্ট আগে, ও তো 15 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, ধাক্কা খাওয়ার জাস্ট আগে ওর বেগ হচ্ছে 15, প্লাস 200 কেজি ভরের যেটা আছে সেটার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ছিল, সমান সমান। বলতো ধাক্কা খাওয়ার পরে মানে সংঘর্ষ শেষ হয়ে গেছে, তখন কি দুইটার বেগ আলাদা আলাদা থাকবে নাকি একই থাকবে? তখন কি দুইটার বেগ আলাদা আলাদা থাকবে নাকি একই থাকবে? একই থাকবে। তাহলে এখানে হবে 50 গুণ ভিবি প্লাস 200 গুণ ভিবি। তাহলে আমরা এখান থেকে ভিবি এর মানটা বের করতে চাই। কত হয় দেখো তো, ভিবি এর মানটা কত হয়? 50 × 15 প্লাস 2000 ডিভাইডেড বাই 250, এটা আসে 11, এইটা আসে 11 মিটার পার সেকেন্ড, এইটা আসে 11 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ধাক্কা খাওয়ার পরে প্রথম ট্রলির বেগ হয়ে গেছে 8.75 মিটার পার সেকেন্ড, এবং ধাক্কা খাওয়ার পরে এটার বেগ হয়ে গেছে 11 মিটার পার সেকেন্ড, 11 মিটার পার সেকেন্ড। তোলা হয়ে গেলে বলো। তোলা হয়ে গেলে বলো। আচ্ছা, এখন একটা মজার অবজারভেশন দেখো। আমরা যে এই ম্যাথটা করলাম, এতগুলো ধাক্কাধাক্কি হয়েছে, বলো তো টোটাল ধাক্কা কয়টা বস্তুর মধ্যে হয়েছে? টোটাল ধাক্কাধাক্কির সংখ্যা কয়টা বস্তুর মধ্যে হয়েছে? 3টা বস্তুর মধ্যে হয়েছে না? একটা কাজ করো তো, তার মানে জিনিসটা এরকম না যে ট্রানজ্যাকশনটা 3টা মানুষের মধ্যে হয়েছে, 3টা মানুষের মধ্যে হয়েছে, যে প্রথমে ওই লোকটা প্রথম ট্রলির কাছ থেকে কিছু ট্রানজ্যাকশন করছে, তারপরে দ্বিতীয় ট্রলির সাথে কিছু ট্রানজ্যাকশন করছে। তাহলে বলো তো টোটাল এই পুরা সিস্টেমের মোট যেই ভরবেগ, পুরা সিস্টেমের মোট ভরবেগ যদি আমি হিসাব করতে চাই, যে ওই লোকটা লাফ দেওয়ার আগে এবং লাফ দেওয়ার পরে পুরাটা সময়ে টোটাল ভরবেগের কি কোনো পরিবর্তন হয়েছে কিনা, এটা একটু চলো তো আমরা চেক করে দেখি। টোটাল ভরবেগের পরিবর্তনটা, বা একদম ধাক্কা খাওয়ার আগে টোটাল ভরবেগ আর ধাক্কা খাওয়ার পরে টোটাল ভরবেগ, বা এভাবে চিন্তা করো, শুরুতে যখন লোক এই ট্রলির উপরে আসে তখন মোট ভরবেগ, এবং লোকটা যখন এই ট্রলিতে চলে গেছে তখনকার পুরা সিস্টেমের মোট ভরবেগ, দেখো তো একই রকম আছে কিনা বা চেঞ্জ হয়ে গেছে কিনা। চলো তো দেখি, এটা আমাদের জন্য একটা আই ওপেনিং হবে। খেয়াল করো, আমাদের প্রথম অবস্থায় লাফ দেওয়ার আগে সবার মোট ভরবেগ, সমান সমান কি হবে দেখো তো, 200 গুণ 10 যোগ 50 গুণ 10, কারণ এও তো 10 মিটার পার সেকেন্ড বেগে শুরুতে যাচ্ছিল, শুরুতে এও তো কত বেগে যাচ্ছিল, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, এবং এটাও আমাদের 200 গুণ 10, দেখো তো কত আসে, এটা 2000 2000 আর 500, তাহলে আসে 4500। এরপরে আসো দ্বিতীয় ট্রলিতে পৌঁছানোর পর, সবার মোট ভরবেগ কত হয় দেখি। দ্বিতীয় ট্রলিতে যখন পৌঁছাইছে তখন বলতো প্রথম ট্রলির ভর ছিল 200, বেগ হয়ে গেছে 8.75, প্লাস এটার বেগ হয়ে গেছে 11, আর ওইটার বেগ হয়ে গেছেও কত, 11। দেখো তো এটাও হিসাব করে কত আসে, 200 × 8.75 প্লাস 50 × 11 প্লাস 200 × 11, কত আসে দেখো তো, 4500। এর মানে কি দেখো, এটাই কিন্তু হওয়ার কথা ছিল, এটাই হওয়া স্বাভাবিক। কারণ তুমি যদি এই পুরাটাকে একটা সিস্টেম হিসাবে চিন্তা করো, এই সিস্টেমের বাইরে থেকে কিন্তু কেউ এসে ফোর্স দেয় নাই, বা এখান থেকে কোনো ফোর্স কিন্তু বাইরে অ্যাপ্লাই হয় নাই, পুরা তাদের মধ্যে যেই সংঘর্ষটা, এটা কিন্তু এই পুরা সিস্টেমের মধ্যেই অবরুদ্ধ ছিল। তাহলে
যদি কোনো বাইরে থেকে ফোর্স এখানে অ্যাড না হয় বা কোনো ভরবেগ অ্যাড না হয়, তাহলে এটাই তো হওয়ার কথা ছিল, যে আমাদের টোটাল ভরবেগের সমষ্টি পুরা সিস্টেমের, এটাই তো আমাদের এই পুরা সিস্টেমের ভরবেগের সমষ্টির সমান। বুঝতে পারছো ভাইয়া? মাইনাস ধরতে হয় না একটা, কেন মাইনাস ধরবো? সবাই তো দিক একই দিকে যাচ্ছে, সবাই তো একই দিকে যাচ্ছে, এখানে মাইনাস ধরবো কেন? বুঝতে পারছো? না না না, এখানে পর্যবেক্ষকের সাপেক্ষে বলে নাই, কিন্তু দেখো এখানে বলছে কি লোকটা ট্রলির সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর দুইটা ট্রলি পরপর একই বেগে এত নিয়ে চলছে। এটা যেহেতু কোনো অবজারভারের রেসপেক্টে বলা নাই, তাহলে মানে এটা আমরা ধরে নিচ্ছি স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে ট্রলিটা পরস্পর যাচ্ছে। কিন্তু পরেরটা তো বলেছে 5 মিটার পার সেকেন্ড ট্রলির সাপেক্ষে। তাহলে খেয়াল রেখো আরেকটা জিনিস, আমরা যখন ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব, এখানে যে বেগগুলা বসাবো সেটা কিন্তু অবশ্যই যে কোনো একটা অবজারভারের রেসপেক্টে সবার বেগ হতে হবে। এটা একটু লিখে নাও, এই বেগগুলা যে কোনো একটা অবজারভারের রেসপেক্টে সবার বেগ, যে কোনো একজন পর্যবেক্ষকের রেসপেক্টে, একজন পর্যবেক্ষকের সাপেক্ষে সবার বেগ হিসাব করতে হবে, সবার বেগ হিসাব করতে হবে। বুঝছো? তাহলে তুমি যদি ইউ এর মানটা যদি পর্যবেক্ষকের সাপেক্ষে নাও, তাহলে অবশ্যই V1 V2 বা সবার বেগই কিন্তু আসলে পর্যবেক্ষকের সাপেক্ষেই নেওয়া লাগবে, পর্যবেক্ষকের সাপেক্ষেই নেওয়া লাগবে। বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ম্যাস বাড়ছে বাট ভি ক্যান বাড়ছে। শ্রাবণ বড়ুয়া ভালো প্রশ্ন করছে। দেখো ও বলতেছে ভাইয়া এটা কি হইলো, দেখেন আপনি এখানে ভর কিন্তু যখন এখানে অ্যাড হইছে, তারপরে দেখেন এখানে ভর অ্যাড করার পরে আপনার বেগ বেড়ে গেছে, এটা তো হওয়ার কথা না। ভর যদি বৃদ্ধি পাইতো তাহলে তো বেগ কমে যাওয়ার কথা ছিল, তাহলে এখানে কেন ভর বাড়লো বেগ বাড়লো, এরকম তো হওয়ার কথা না। দেখো ভাইয়া, আমরা যখন কোনো একক বস্তুর জন্য ভরবেগের পরিবর্তনের কথাটা বলছিলাম, যে এম ইনিশিয়াল ভি ইনিশিয়াল সমান সমান এম ফাইনাল ভি ফাইনাল, তখন কিন্তু ওই সিঙ্গেল একটা বস্তুই ছিল, বাইরে থেকে কোনো মানে ধাক্কা, কোনো বল কিন্তু দেওয়ার কথা ছিল না। কিন্তু বলতো এখানে যখন লোকটা এই পাশে আসছে, তখন কি সে একটা ধাক্কা অ্যাড করছে না এখানে? তাহলে টোটাল ভরবেগের পরিমাণ তো আর আগের মতন নাই। তুমি দেখো এই পার্টিকুলার যেই বডিটা, সেটার আগে ভরবেগ ছিল 2000, এরপরে এটার ভরবেগ কত হয়ে গেছে আমাদের 11 ইন্টু 200 কত হয় 2200। তাহলে ওর ভরবেগটা তো বৃদ্ধি করে দিছে, ও এসে ওর ভরবেগটা বৃদ্ধি করে দিছে। কিন্তু আমাদের কি ভরবেগ চেঞ্জ করার কথা ছিল? যখন আমরা বাহ্যিক বল শূন্য বলছিলাম, তখন কি এখানে কোনো ভর যে আমরা ফেলে দিচ্ছি, এই ভর ফেলে দেওয়ার জন্য কি আমরা এখানে বলছিলাম যে কোনো রকমের কি বলে বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে? বাহ্যিক কোনো বল তো প্রযুক্ত হওয়ার কথা না। হয় ভর অ্যাড হবে, ধীরে ধীরে আস্তে আস্তে ভর অ্যাড করতে হবে যাতে করে সেটা আমাদের বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হয়, অথবা আমরা ভরটাকে ছেড়ে দিব। ঠিক আছে, তবে সিস্টেম একটা থাকতে হবে। কিন্তু ওইখানে কি হয়েছে, লাফ দিয়ে ওর এসে ভরবেগটাকে জোর করে বাড়াই দিছে, তো তাহলে এখানে তো ওর আদি ভরবেগ শেষ ভরবেগ সেম থাকবে না। আশা করি বুঝতে পারছো শ্রাবণ বড়ুয়া। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, লাফ দেওয়াতে ফোর্স দেওয়া হয়েছে না, লাফ দেওয়াতে তো একটা ফোর্স দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আসো, এই প্রবলেমটা আসলে খুবই কম্প্রিহেন্সিভ একটা প্রবলেম। যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অনেকগুলা টপিক একসাথে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো কি বলছে এখানে, এখানে একটা ট্রলি ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এখানেও ট্রলিটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখানে যেই লোকটা আছে সেই লোকটা 50 কেজি ভরে, সেটা প্রথম ট্রলির উপরে ছিল। তো এই লোকটা প্রথম ট্রলির সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে, তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে বেগ ছিল ট্রলির 10, পর্যবেক্ষকের সাপেক্ষে এই ট্রলির বেগ ছিল 10, তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে এই লোকের বেগটা কত হবে? এই লোকের বেগটা হবে, আগেই তো 10 ছিল, আরও যদি 5 অর্জন করে তাহলে টোটাল 15। সো এরপরে আমরা দেখলাম যে প্রথম ট্রলিটার টোটাল যে আদি ভরবেগ, সেই আদি ভরবেগ কত? দুইজনই যেহেতু আগে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তাহলে 50 ইন্টু 10 প্লাস 200 ইন্টু 10, এটা হলো আদি ভরবেগের সমষ্টি। এবং যখন এটা লাফ দিয়ে চলে গেছে, যখন এটা হাওয়ায় আছে, বাতাসে আছে, ওই সময় কিন্তু আমাদের এর বেগ হচ্ছে 15, কিন্তু এই দ্বিতীয় ট্রলির যে বেগটা, সেই বেগটা কত এটা আমরা বের করলাম। এবার আসো দ্বিতীয় ট্রলির বেলায়। দ্বিতীয় ট্রলির বেলায় যখন এটার আদি ভরবেগ কত ছিল 200 ইন্টু 10,
আর ওই লোকটা যখন কেবল সংঘর্ষ করবে তার ঠিক আগ মুহূর্তে তার যে টোটাল ভরবেগ এটা হচ্ছে 50 × 15। তাহলে এটা হলো মোট ভরবেগের সমষ্টি সমান সমান মোট ভরবেগের সমষ্টি সমান সমান কি ধাক্কা খাওয়ার পরে শেষ ভরবেগের সমষ্টি হবে। তাহলে শেষ ভরবেগের সমষ্টি যদি বের করো তাহলে দেখো 50 × VB, এখানে 50টা কি, 50টা হচ্ছে এই লোকের যেই ভর সেটা, আর 200 হচ্ছে এই ট্রলির ভর। তো ধাক্কা খাওয়ার পরে দুইটা তো একই বেগে চলতে থাকবে, তাহলে দুইটার বেগই হচ্ছে VB করে হবে। তাহলে এখান থেকে আমরা VB এর মান বের করে ফেললাম। তাহলে দুইটা ট্রলির বেগ কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলছি। ঠিক আছে, ঠিক আছে কিনা বলো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এবং আমরা এটাও দেখলাম যে এই তিনটা সিস্টেমের মধ্যেই কিন্তু তাদের পরস্পরের মধ্যে ভরবেগের আদান প্রদান হয়েছে, এদের পরস্পরের মধ্যে ভরবেগের একটা আদান প্রদান হয়েছে। সো তার ফলে টোটাল ভরবেগ একদম শুরুতে এদের তিনজনের যে মোট ভরবেগ ছিল, যখন এই লোকটা এই ট্রলিতে ছিল তখন তার যে ভরবেগ ছিল, লোকটা যখন এই ট্রলিতে চলে আসছে তখনও পুরো সিস্টেমের টোটাল ভরবেগ কিন্তু একই রকম আছে, কারণ বাইরে থেকে কোনো ভরবেগ এখানে কিন্তু আমরা অ্যাড করি নাই। ভরবেগ কিভাবে অ্যাড করে? বল দিয়ে। সো বাইরে থেকে আমরা কোনো বল কিন্তু এখানে অ্যাড করি নাই। ক্লিয়ার? তাইলে থ্যাংক ইউ। ঘর্ষণ থাকলে কি হতো? খুব সুন্দর প্রশ্ন। সো ঘর্ষণ থাকলে স্বাভাবিকভাবেই বলো তো, তুমি ট্রানজ্যাকশনটা অন্য একটা জায়গাতে খরচ করতেছো না, মানে টাকা পয়সা অন্য জায়গায় খরচ করতেছো। তাহলে যখনই ঘর্ষণ হচ্ছে তখন তো আমাদের ওই দুইটা বস্তুর যে মোট ভরবেগ, ঘর্ষণ কি একটা বল, সো বল কি করবে? ভরবেগের পরিবর্তন করবে। তাহলে ভাই ভরবেগ কি আর আগের মতো থাকবে? থাকবে না। বুঝতে পারছো? হ্যাঁ, ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখি পরের প্রবলেমটা কি। এটাও খুব দারুণ একটা ম্যাথ, এটাই লাস্ট ম্যাথ। যাও দেখো এখানে কি বলছে। 150 কেজি ভরের একটি নৌকা 2 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে গতিশীল। নৌকা এঁকে ফেলি তাহলে, একটা নৌকা এঁকে ফেলি। এই নৌকার এক পাশে আছে হচ্ছে আমাদের নৌকার গলুইয়ের দুই প্রান্ত থেকে, যে গলুই, এটা একটা গলুই আর এটা হচ্ছে আরেকটা গলুই। সো দুই প্রান্ত থেকে দীপ্ত 60 কেজি ভরের এবং সিবাত 55 কেজি ভরের নৌকার আদিবেগের সাপেক্ষে যথাক্রমে 3 মিটার/সেকেন্ড পূর্ব দিকে এবং 4 মিটার/সেকেন্ড পশ্চিম দিকে লাফ দেয়। নৌকার শেষ বেগ কত নির্ণয় করো। খেয়াল করো, তোমাদের মধ্যে একটা মিসকনসেপশন তৈরি হবে। আমি একটু এটা ক্লিয়ার করে আসি, একটু বলে আসি। দেখো, যখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র লিখছি তখন কিন্তু সমান সমানের বাম পাশে লিখি যে কোনো একটা সংঘর্ষের ঠিক আগের ভরবেগ আর যে কোনো আরেকটা সংঘর্ষের ঠিক পরের ভরবেগ। ওই একটা সংঘর্ষের ঠিক আগের ভরবেগ আর ওই একটা সংঘর্ষের ঠিক পরের ভরবেগ। সো এটা খেয়াল রেখো, সংঘর্ষগুলো কিন্তু একই সাথে হতে হবে, তখনই আমি ভরবেগের সংরক্ষণ সূত্রটা লিখতে পারবো। সো একটা সংঘর্ষের আগে যতগুলা বস্তু ছিল তাদের টোটাল ভরবেগ, ওই একটা সংঘর্ষের পরে যতগুলা বস্তু ছিল তাদের টোটাল ভরবেগের সমষ্টির সমান হবে। ঠিক আছে? এই কি নৌকারে ভাই, মানে কি নৌকা খারাপ হয়েছে? হ্যাঁ, ছি ছি ছি, কি বলে? নৌকা দেখেছিস জীবনে? দেখো আমাদেরকে বলছে নৌকাটা পূর্ব দিকে যাচ্ছে। সো বলো তো, নৌকা যদি পূর্ব দিকে যায়, পূর্ব দিকটা কিন্তু ডান দিকে হয়। ম্যাপ যদি দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তো আমরা ওইভাবে করে চিন্তা করলাম এটা পূর্ব দিক। সো আমাদের নৌকাটা 2 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে গতিশীল আছে, এটা হচ্ছে ভি বোট। নৌকার গলুইয়ের দুই প্রান্ত থেকে দীপ্ত কি করছে? দীপ্ত পূর্ব দিকে লাফ দিছে। হ্যাঁ, নৌকার আদিবেগের সাপেক্ষে যথাক্রমে 3 মিটার/সেকেন্ড পূর্ব দিকে আর 4 মিটার/সেকেন্ড বেগে পশ্চিম দিকে লাফ দেয় সিবাত। তাহলে দেখো ভাইয়া কি হয়েছে, এইটা হচ্ছে আমাদের সেই দীপ্ত ভাইয়া। দীপ্ত ভাইয়ার ভর হচ্ছে গিয়ে 60 কেজি। দীপ্ত ভাইয়া কি করছে? দীপ্ত ভাইয়া লাফ দিছে হচ্ছে কত বেগে? 3 মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে। এটা হলো দীপ্তর বেগ, কিন্তু এই বেগটা কার সাপেক্ষে বলো তো? বোটের সাপেক্ষে। তাহলে দীপ্তর বেগ বোটের সাপেক্ষে হলো 3 মিটার/সেকেন্ড পূর্ব দিকে। এটা কিন্তু একটা আপেক্ষিক বেগ দেওয়া আছে, খেয়াল করো। এটা কিন্তু কোনো স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে না, এটা একটা
কার সাপেক্ষে দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে, এটা কার সাপেক্ষে দেওয়া আছে? এটা কার সাপেক্ষে দেওয়া আছে? এটা হচ্ছে বোটের সাপেক্ষে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আসো আমাদের সিবাত ভাইয়া কি করছে। আমাদের সিবাত ভাইয়া কি করছে? সো সিবাত ভাইয়া যেটা করলো, যা করলো সিবাত ভাই, সিবাত ভাইয়ের ভর হচ্ছে 55 কেজি, হালকা পাতলা মানুষ। সে আদিবেগের সাপেক্ষে 4 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে লাফ দেয়। সো তার বেগটা হচ্ছে পশ্চিম দিক, কিন্তু এই পশ্চিম দিকটা সিবাতের বেগ ঠিক আছে, কিন্তু এটা কার সাপেক্ষে? বোটের সাপেক্ষে। তাহলে বোটের সাপেক্ষে এটার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এবং দুইজন একই সাথে লাফ দিছে। কিন্তু এখন আমাদেরকে বের করতে হবে যে নৌকার বেগটা কত। এই প্রশ্ন বুঝছো? প্রশ্ন বুঝছো? ডুববে এবার নৌকা। দেখো, এটা কোনো রাজনৈতিক অঙ্ক না, আমরা আমরা ফিজিক্সের ম্যাথ করতেছি। ঠিক আছে, আচ্ছা নৌকা না, জাহাজ। যাও, এটা জাহাজের দুই প্রান্ত থেকে না, জাহাজ লাফ দিলে আসলে জাহাজের বেগ খুব একটা পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে দেখো কাহিনী কি হয়েছে। একটা নৌকা, সেটা 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। একটা নৌকা 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। নৌকার দুইটা প্রান্ত থেকে দুই ছোট্ট বন্ধু একই সাথে লাফ দিছে। তো বলো তো, একই সাথে যদি লাফ দেয় তাহলে দুইটা সংঘর্ষ একই সাথে হয়েছে না? অর্থাৎ আমাদের নৌকার বেগটা কি আর আগের মতন থাকবে? বলো, 2 মিটার পার সেকেন্ড বেগে যদি এটা চলতে থাকে, একজন যখন এদিক থেকে যখন লাফ দিছে তখন কি নৌকাকে একটা পিছনের দিকে ভরবেগ দিছে, আবার আরেকজন যখন এইদিকে লাফ দিছে তখন নৌকাটাকে এদিকে একটা ভরবেগ দিয়ে দিছে। তাহলে আমাদের ফাইনালি নৌকার বেগটা কত, এই নৌকার বেগটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা স্পিড বোট, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। এখন খেয়াল করো, আমাদেরকে আগে যখন আমরা হিসাব করব যে m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3, যেহেতু দুইটা সংঘর্ষ একই মুহূর্তে হয়েছে, খেয়াল করো, যেহেতু দুইটা সংঘর্ষ একই মুহূর্তে হয়েছে সে কারণে আমরা তিনটা যেই ভরবেগ সেগুলোকে একসাথে লিখলাম। এবং এখানে m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। খেয়াল করো, এটা হচ্ছে ধাক্কা খাওয়ার আগে টোটাল ভরবেগ, এটা হচ্ছে ধাক্কা খাওয়ার পরে টোটাল ভরবেগ। এখন বলো তো, আমরা কি এখানে বেগ যেগুলো দেওয়া আছে সেগুলোকে কি সরাসরি অ্যাপ্লাই করতে পারবো? এই যে এখানে বোটের বেগ বসাই দিলাম 2, এখানে দীপ্ত ভাইয়ার বেগ বসাই দিলাম 3, এখানে সিবাত ভাইয়ের বেগ বসাই দিলাম -4, কারণ এটার দিকটা আবার উল্টা, এটা -4 কারণ এটা দিক উল্টা, এটার দিক একই দিকে, এগুলোকে পজিটিভ ধরতেছি, ডান দিকটাকে পজিটিভ ধরলাম। তাহলে আমি কি জাস্ট বেগের মানগুলো বসাই দিলে এখানে হবে? হবে না। কেন হবে না? কারণ যখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র লিখব, খেয়াল করবা, ইউ মানে হচ্ছে ধাক্কা খাওয়ার ঠিক আগ মুহূর্তের বেগ, এবং আরেকটা ইনফরমেশন দিলাম, সেটা হচ্ছে যে অবশ্যই প্রত্যেকটা বেগ একই রেফারেন্সের রেসপেক্টে হিসাব করতে হবে, একই পর্যবেক্ষকের সাপেক্ষে হিসাব করতে হবে। তাইলে দেখো আমরা এখানে আগে বের করতে হবে ওই স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে প্রত্যেকের বেগ কত। তাহলে খেয়াল করো, ভিডিবি, মনে আছে আপেক্ষিক বেগের সূত্র থেকে আমরা কি জানতাম? ভিডিবি সমান সমান এই যে প্রথমটা মাইনাস পরেরটা, যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ করতে হয়, এগুলো জানি। তাহলে ভাই দেখো তো, দীপ্ত ভাইয়ার বেগটা কত হয়? দীপ্ত ভাইয়ার বেগ কত হয়? দীপ্ত ভাইয়ার বেগ হচ্ছে ভিডিবি প্লাস ভিবি। বলো তো, ডিবির মান কত ছিল? +3। বোটের ভেলোসিটি কত ছিল? +2। তাহলে এটা হবে কত? +5 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে আমাদের দীপ্ত ভাইয়ার যে প্রকৃত বেগ, বা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে দীপ্ত ভাইয়ার যে বেগ সেইটা। এবার আসো আমরা বের করি সিবাত ভাইয়ার বেগ কত হবে। সিবাত ভাইয়া ভিএসবি, এটা সমান কি লিখতে পারি? ভিএস মাইনাস ভিবি। তো বস বলো তো, আমাদের তো মূলত বের করতে হবে ভিএস এর ভ্যালু। ভিএস সমান সমান হবে হচ্ছে ভিএসবি প্লাস ভেক্টর যোগ করতে হবে ভিবি কে। তাহলে ভিএসবি এটার মান কত ছিল? -4, এবং ভিবি এটার মান কত ছিল? +2। তাহলে ভিএস এর মান কত হচ্ছে? -2 হচ্ছে, -2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, আমি সিবাত ভাইয়ার মানে স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে সিবাত ভাইয়ার বেগ পেলাম, স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে দীপ্ত ভাইয়ার বেগ পেলাম, এবং স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে আমাদের নৌকার যে বেগ সেটা তো আমরা আগের থেকেই জানি, 2 মিটার পার সেকেন্ড।
এখন আসো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করি। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই এই লক্ষ্য করো, প্রথমে আসো নৌকার ভর কত ছিল, 150 কেজি, লিখে ফেললাম 150 কেজি ইন্টু নৌকার বেগ কত ছিল, 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে, এবং এটা +2, কারণ এদিকে আমরা প্লাস ধরে নিছি, প্লাস আমাদের দীপ্ত ভাইয়ার ভর কত 60, দীপ্ত ভাইয়ার বেগ কত 3 না 5, দীপ্ত ভাইয়ার বেগ হচ্ছে 5, প্লাস সিবাত ভাইয়ার ভর হচ্ছে 55 এবং তার বেগ কত বের করলাম -2, তার বেগ আমরা বের করলাম -2। তাহলে এটা হচ্ছে আমাদের আদি ভরবেগ, সি 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 সি, এটা হলো আমাদের, এটা কি আদি ভরবেগ, সি 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 সি। এই আদি ভরবেগ কোনটা, ধাক্কা খাওয়ার আগে যে টোটাল ভরবেগ সেইটা, ওইটা হচ্ছে আদি ভরবেগ, ওইটা হচ্ছে আদি ভরবেগ। ভাই নৌকার বেগ 0 ধরে নৌকার সাপেক্ষে বেগগুলো নিলে কি হতো, অবশ্যই হতো, আমি এটাই পরে দেখাইতাম, অবশ্যই হতো। তুমি যদি নৌকার সাপেক্ষে বেগ নিয়ে সবারটা হিসাব করো তাহলেও কিন্তু হবে, কোনো প্রবলেম নাই এখানে। দেখো তাহলে আমাদের একদম শুরুতে টোটাল ভরবেগ কত ছিল, টোটাল ভরবেগ দেখো আমাদের 150 হচ্ছে নৌকার ভর, দীপ্ত ভাইয়ার ভর হচ্ছে 60 কেজি, সিবাত ভাইয়ার ভর হচ্ছে 55 কেজি, প্রত্যেকে কিন্তু +2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। তাহলে এটা হচ্ছে ধাক্কা খাওয়ার আগের ভরবেগ। এবার আসো ধাক্কা খাওয়ার পরের ভরবেগ, ধাক্কা খাওয়ার পরে নৌকার বেগ কত হবে আমরা জানি না, কিন্তু ধাক্কা খাওয়ার পরে আমাদের এই 60 কেজি যে ভরের মানুষটা ছিল দীপ্ত ভাইয়া, তার বেগ হয়ে গেছে কত, তার বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড, তার বেগ হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড। এবং আমাদের 55 কেজি ভরের যে মানুষটা সিবাত ভাইয়া, তার বেগ হয়ে গেছে কত, -2। তাহলে এখান থেকে আমরা জাস্ট ভি এর মানটা কত বের করব, ভি এর মানটা বের করব। তাহলে বলো তো এটা কত হয়, 150 সাথে 60 যোগ করলে 210, 55 যোগ করলে 265, 265 ইন্টু 2 মানে কত, 265 ইন্টু 2 মানে কত, সি 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 530, এই পাশে আসলো 530 সমান সমান 150 ভি প্লাস 5 6 30 মাইনাস হচ্ছে 110। তাহলে দেখো 530 থেকে 300 বাদ দিলাম, প্লাস 110 করলাম, এখানে আসে 340 বা 150 ভি সমান সমান 150 ভি সমান সমান আসে 340। তাহলে ভি এর মান কত আসে, 2.26 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে গিয়ে আমাদের কার বেগ, নৌকার ফাইনাল বেগ, এটা হচ্ছে নৌকার ফাইনাল বেগ। এবং এটা কোন দিকে বলো তো, পূর্ব দিকে না পশ্চিম দিকে বলো তো, এটা কি পূর্ব দিকে না পশ্চিম দিকে, পূর্ব দিকে। কেন, কারণ দেখো আমরা ভি এর সামনে কি পাইছি, প্লাস পাইছি, তাহলে ভি এর সামনে যেহেতু প্লাস, তার মানে অবশ্যই প্লাস কোন দিকে ধরছিলাম, পূর্ব দিকে ধরছিলাম, এটা ছিল পূর্ব দিক, এটা ছিল পূর্ব দিক, ঠিক আছে, এটাই হবে। যদি সেখানে ফ্রিকশনাল ফোর্স থাকতো তখন কি হতো, কোনটার কথা বলতেছো তামিম, কোথায় এখানে ফ্রিকশনাল ফোর্সের কথা আসতেছে কোত্থেকে, বোট কম ভেলা মনে হচ্ছে, আচ্ছা হোক ভাই হোক, অসুবিধা নেই। 2.26 আগেরটাতে কি হয়েছে ভাইয়া, এখানে কোথায় ফ্রিকশনের কথা বলছো, এই রাস্তায় ঘর্ষণের কথা বলছো, রাস্তায় যদি ঘর্ষণের কাহিনী থাকে তাহলে ওই ঘর্ষণ বলটা কি করবে, আমাদের ভরবেগের ভ্যালুটা কি সেম রাখতে পারবে, পারবে না। সো তখন আমরা কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। হ্যাঁ দেখো তখন এইখানে একটা পরিবর্তন আসবে, এটা 4500 এবং যতক্ষণ সময় সেটা গড়াইছে তখন একটা ভরবেগের যেহেতু পরিবর্তন হয়েছে, ঘর্ষণ বলের কারণে বেগের পরিবর্তন হয়েছে, তখন মোট ভরবেগের একটা পরিবর্তন হবে। এই আমাকে এই পিছনে মেতে টাইম না তো, আমি আসতেছি আবার, এটাকে শেষ করি। দেখো আমরা এখান থেকে কি করলাম, একটা বোট, এই বোট প্রথমে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, যখন দুইটা গলুই থেকে দুইজন একই সাথে দুইটা পাশে লাফ দিছে, তখন আমাদের বের করতে হবে যে নৌকার ফাইনাল বেগটা কত। কিন্তু এখানে বেগগুলা সোজাসুজি দেওয়া নাই, এখানে বেগগুলা দেওয়া আছে নৌকার সাপেক্ষে, কোনোটা দেওয়া আবার কোনোটা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে দেওয়া। এই কারণে আমরা যখন ভরবেগের সংরক্ষণ সূত্র হিসাব করব, সবসময় আমাকে
প্রত্যেকটা ক্ষেত্রে যখন সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব সবার বেগ একই রেফারেন্সের রেসপেক্টে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি বাইরের কোনো অবজারভারের রেসপেক্টে এটাকে হিসাব করি, তাহলে নৌকার বেগটা বাইরের অবজারভারের সাপেক্ষে কত সেটা 2 দেওয়া আছে, কিন্তু এদের বেগটা নৌকার সাপেক্ষে দেওয়া ছিল, তাই এটা বাইরের অবজারভারের সাপেক্ষে কত এগুলো আগে আমরা বের করে ফেললাম। এরপরে সূত্র অ্যাপ্লাই করে আমরা ভি এর মানটা বের করলাম, শেষ। এখন দেখো যদি এরকম হয় যে আমরা এবার নৌকাটাকে স্থির রেখে, মানে সবার বেগটা যদি নৌকার সাপেক্ষে হিসাব করি, তাহলে দেখি তো কি আসে। সবার বেগটাকে আমরা এখন নৌকার সাপেক্ষে হিসাব করতে চাই, মানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা নৌকার সাপেক্ষে আমরা এবার হিসাব করতে চাই। তাহলে কি হবে এইবার একটু দেখতে চাই, বুঝতে পারছো? হ্যাঁ আলফাফা ওইটাই বলতেছি। এখন কেউ যদি নৌকায় বসে হিসাব করে তাহলে কি হবে, চলো দেখি কি হয়। আমরা যদি নৌকায় বসে হিসাব করি তাহলে বলো তো নৌকার সাপেক্ষে নৌকার বেগ কত বলো তো? নৌকার সাপেক্ষে এবার আমরা সবকিছু ক্যালকুলেট করছি, নৌকার সাপেক্ষে সবকিছু ক্যালকুলেট করছি। তাহলে বলো তো নৌকার যে আদিবেগ ইউ বোট, এই ইউ বোট কত হবে বলো তো দেখি, কত হবে বলো? নৌকার সাপেক্ষে নৌকার বেগ কত হবে? ভেরি গুড, 0 হবে, 0 মিটার পার সেকেন্ড। কারণ দেখো এটা তো ভাইয়া 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে এই বোটে যে আছে তার সাপেক্ষে বোটের বেগ কত? 2 মিটার, তার সাপেক্ষে বোটের বেগ 0। আচ্ছা বলো তো তাহলে আমাদের দীপ্ত ভাইয়ার আদিবেগ কত এবং আমাদের সিবাত ভাইয়ার আদিবেগ কত বলো তো? সংঘর্ষের আগে সবার আদিবেগ কত? সবার আদিবেগ কিন্তু না 3 - 4 না, সংঘর্ষের আগে তাদের টোটাল আদিবেগ কত? 0। তাহলে সংঘর্ষের আগে তাদের টোটাল আদিবেগ হচ্ছে 0। এইবার খেয়াল করো, আমরা এবার সবার শেষ বেগ দেখতে চাই। সো নৌকার যেই শেষ বেগ এটা আমরা বের করতে হবে। বলো তো দীপ্ত ভাইয়ার শেষ বেগ কত হয়েছিল? +3 মিটার পার সেকেন্ড। সিবাত ভাইয়ার শেষ বেগ, আমরা সবার বোটের সাপেক্ষে হিসাব করতেছি, কিন্তু সিবাত ভাইয়ারটা কত ছিল? -4 মিটার পার সেকেন্ড নাকি? হ্যাঁ -4 মিটার পার সেকেন্ড ছিল না? হ্যাঁ -4 মিটার পার সেকেন্ড। এইবার আসো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করি। ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করে পাই, দেখো প্রথমে সবার বেগ 0, তাহলে সবার ভরবেগের সমষ্টি 0, আর শেষে নৌকার ভরবেগ 150 ইন্টু ভিবি প্লাস দীপ্ত ভাইয়ার ভর ছিল 60 ইন্টু 3 প্লাস সিবাত ভাইয়ার ভর হচ্ছে 55 ইন্টু -4। তাহলে দেখো তো কি আসে, এখান থেকে ভিবি হিসাব করে দেখো তো কি আসে। 55 ইন্টু -4 প্লাস 180, তাইলে 40/150, এটা কত আসে দেখো তো? 0. ভিবি এর মান আসে 0.266। কি ব্যাপার ভাইয়া, আগের উত্তরের সাথে তো মিলল না। আগের বার আমরা পাইছিলাম 2.26, এইবার আমরা পেলাম শুধু 0.266, তাহলে কি হইল? উত্তর তো মিলল না। ভেরি গুড। এই বেগটা কার সাপেক্ষে? আমরা তখন কার সাপেক্ষে বেগ হিসাব করতেছি? নৌকার সাপেক্ষে বেগ হিসাব করতেছি। আমরা এখানে নৌকার সাপেক্ষে বেগ হিসাব করছি। সো তাহলে নৌকার সাপেক্ষে বেগ শেষ বেগটা এতটুকু হয়েছে। নৌকার আদিবেগ কি 0 ছিল? না, নৌকার আদিবেগ ছিল 2। কোন দিকে ছিল সেটা? পূর্ব দিকে। এটাও কোন দিকে? পূর্ব দিকে। তাহলে নৌকার শেষ বেগ, স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে নৌকার শেষ বেগ কত? স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে নৌকার শেষ বেগ, স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে নৌকার শেষ বেগ হবে 2 + 0.266, অর্থাৎ 2.266 মিটার পার সেকেন্ড। মিলছে? বলতো এইটা আরো ইজি না? অনেক, এইটা আরো ইজি না? এটা কি সহজ না বলতো?
যদি 3 জন লাভ দিত অসুবিধা কি, কোনো সমস্যা নাই। 3 জন লাভ দিক, 70 জন লাভ দিক, কোনো অসুবিধা, 70 জনের তো আলাদা আলাদাভাবে হিসাব করবে, তাইলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা আগের চেয়ে অনেক সহজ। গুড। সো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র যখন আমরা লিখব তখন বেগগুলাকে অবশ্যই যার একজনের সাপেক্ষেই সবার বেগ লিখতে হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। যেটাই করো না কেন ম্যাথ মিলবে, কোনো সমস্যা নাই। যেইটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নাই। এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, কিন্তু এটা তো সহজ। এটা তো ধরো দেখো এই যে এখানে ঝামেলা কইরা কত কিছু কইরা তারপরে বাইর করছে, কি দরকার? তার থেকে বরং এটাই সহজ না? ঠিক আছে, সো দুইভাবেই করলে হবে, কোনো অসুবিধা নাই। সো ভেরি গুড, আমরা আজকে শেষ করলাম। চলো একটা রিভিশন দিয়ে নিই, ছোট্ট একটা রিভিশন দিয়ে নিই, এখনই রিভিশনের কাজটা হয়ে যাক। দেখো, প্রথমে আমরা আজকে পড়ছি ঘাত বল। ঘাত বলের ক্ষেত্রে আমরা দেখছিলাম খুব অল্প সময়ের জন্য অনেক বেশি পরিমাণের যে বল প্রযুক্ত হয় সেটাকে আমরা ঘাত বল বলি। বলের ঘাত হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। বলের ঘাত মানে কি? এফ ইন্টু ডেল্টা টি ছিল। এরপরে আমরা দেখলাম এফ ইন্টু ডেল্টা টি মানে কি? ভরবেগের পরিবর্তন। যদি গ্রাফ দেওয়া থাকে এফ ভার্সেস টি, তখন টি এর সাথে ক্ষেত্রফল বের করলে আমরা বলের ঘাত পেয়ে যাই বা ভরবেগের পরিবর্তনটা বের করতে পারি। এরপরে আসলো ভরবেগের সংরক্ষণ সূত্র। ধাক্কা যদি আমাদের কোনো দুইটা বস্তুর মধ্যে, কোনো একটা সিস্টেমের মধ্যে বাহ্যিক কোনো বল কাজ না করে, তাহলে সিস্টেমের ভরবেগ সংরক্ষিত থাকবে। তাহলে ওই সিস্টেমের মধ্যে যদি দুইটা কণা থাকে, ওই দুইটা কণা যদি পরস্পর যতই গুতাগুতি করুক, তাদের টোটাল ভরবেগের সমষ্টি কিন্তু সবসময় একই রকম থাকবে। সো আমাদের ধাক্কা খাওয়ার আগের ভরবেগ এবং ধাক্কা খাওয়ার পরের ভরবেগের সমষ্টি সমান হবে। যদি একটা সিঙ্গেল পার্টিকেল থাকে একটা সিস্টেমের মধ্যে, তাহলে তার উপরেও বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে সেটারও ভরবেগ কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ ভর যদি কমে যায় বেগ বাড়বে, ভর যদি বেড়ে যায় তাহলে বেগ কমবে। এবং আমরা তারপরে দেখলাম একটা ম্যাথ, সেইখানে আমাদের দুইটা ট্রলি, একটা লোক প্রথম ট্রলির উপর দাঁড়ানো আছে, সেখান থেকে দ্বিতীয় ট্রলির উপর লাফ দিছে, আমাদেরকে বের করতে বলছে ট্রলি দুইটা শেষ বেগ কত। সো আমরা প্রথম ট্রলির ক্ষেত্রে লাফ দেওয়ার আগে এবং লাফ দেওয়ার পরে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করলাম, সেখান থেকে প্রথম ট্রলির শেষ বেগ বের করলাম, এবং দ্বিতীয় ট্রলিতে যখন সে পৌঁছালো তার আগে এবং পরে ভরবেগের সমষ্টি দেখে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করে আমরা দ্বিতীয় ট্রলির শেষ বেগ বের করলাম। এরপরে আমরা দেখলাম যে দুইটা ট্রলির ক্ষেত্রে যেহেতু আমাদের এই তিনটা জিনিসের বাইরে থেকে আর কোনো সিস্টেম এসে কোনো ধাক্কাধাক্কি হয় নাই, তাহলে টোটাল ভরবেগ কিন্তু আমাদের শুরুতে লাফ দেওয়ার আগেও যা ছিল, লাফ দেওয়ার পরেও টোটাল ভরবেগ কিন্তু একই রকম আছে। তাদের মধ্যে যে ভরবেগের বিনিময় হয়েছে, টাকা পয়সা যেমন লেনদেন হয়, ঠিক তেমনি তাদের মধ্যে প্রত্যেকটা সংঘর্ষের মাধ্যমে এক একটা করে ভরবেগের বিনিময় হয়েছে, খালি আর কিচ্ছু না। তাই মোট ভরবেগের সমষ্টি কিন্তু একই রকম আছে এখানেও। এরপরে দেখলাম যদি আমাদের এখানকার যে ইনসাইটটা সেটা হচ্ছে যে যখনই আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব, আদিবেগ শেষ বেগ মানে হচ্ছে সংঘর্ষের ঠিক আগের বেগ, সংঘর্ষের ঠিক পরের বেগ, এবং এই বেগগুলোকে সব একই পর্যবেক্ষকের সাপেক্ষে আমাদেরকে হিসাব করতে হবে, একই পর্যবেক্ষকের সাপেক্ষে হিসাব করতে হবে। সো এটা নিয়ে আমরা হচ্ছে দুইটা টাইপের একই ম্যাথ দুইটা নিয়মে করলাম। ডান? ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের সাথে আবার ইনশাল্লাহ মঙ্গলবার আর বৃহস্পতিবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ, টাটা টাটা টাটা, বাই। অনেক সিম্পল ম্যাথ ছিল, সিম্পল ম্যাথ।